জি স্যার। গতদিন আমরা বোধহয় এই জিনিসটা ওইটা বোধহয় আলোচনা করা হয়নি, তাই না? এটা আমরা just শুরু করেছিলাম। জি আমি এই আলোচনা করতেছিলাম যে আচ্ছা জি একটু স্যার। জাস্ট 1 মিনিট, হ্যাঁ জি আমি একটু আমার চাটা একটু নিয়ে আসি। জি জি। হ্যাঁ। আজকে কিন্তু আমরা সিআর যারা ছিলাম সবাই মোটামুটি আইসিবি তে একসাথে হয়েছিলাম। সবাইকে ধন্যবাদ ভাই, এগিয়ে দেন আপনাদের সিএস সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে ভাই সাথে আপনারা তো কেউ জানালেন না আইসিবিতে আসছেন, কয়টার থেকে ভাই? জানালে তো আমরা অনেকজন অ্যাটেন্ড করতে পারতাম, আমরা যারা লাইব্রেরিতে থাকি। ওহো, ভাই আমরা একটা প্যানেল করবো, ওটা সিআর প্যানেল, তো আমরা একটা প্যানেল করবো, সমস্যা নেই। আমরা চুপ থাকি, স্যার আসছে, চুপ থাকি, স্যার আসছে, ওটা কথা বলবো না। ওকে, গতদিন আমরা একটা জিনিস আলোচনা করছিলাম যে ই বিজনেস এবং ই কমার্স, তাই না? এবং আমরা ওখানে আলোচনা করলাম কি যে ই কমার্স, যে কোনো ই কমার্স একটা ই বিজনেস, বাট সব ই বিজনেস ই কমার্স হওয়ার জন্য অনলাইনে ট্রেডিং ইজ ইম্পর্টেন্ট। যে কমার্শিয়াল ট্রেডিং অর্থাৎ বাই সেলটা ইজ ইম্পর্টেন্ট। ওইটা যেখানে থাকে সেটাকে আমরা বলি ই কমার্স। বাট আমাদের এখনকার পড়ার বিষয়টা ই কমার্স না, ই কমার্স নিয়ে আমরা আলাদা একটা চ্যাপ্টারে একদম পুরোপুরি আলোচনা করবো ইনশাআল্লাহ। এখনকার পড়ার বিষয়টা হচ্ছে আমাদের ই বিজনেস, অর্থাৎ যেই বিজনেসে, যে কোনো বিজনেস যেটার মধ্যে আমরা ইনফরমেশন সিস্টেম ইউজ করি বিভিন্ন ফাংশনকে অটোমেট করার জন্য বা বিভিন্ন ফাংশনকে এক্সিকিউট করার জন্য, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ই বিজনেস। এইটা একটা স্ক্রিনে যেটা আছে সেটা হচ্ছে কি, বা বইয়ে যেটা আছে সেই লেআউটটা এটা ওরকমই। তো এই লেআউটটা যেটা আসলে রিফ্লেক্ট করে সেটা হচ্ছে কি ওভারঅল একটা কমনলি বড় সাইজের বিজনেসে যখন ওটাকে ই বিজনেস আমরা বলি, যখন ওখানে ম্যাক্সিমাম জিনিসই সিস্টেমের থ্রু দিয়ে হয়, তখন ওইটার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, কি কি সিস্টেম থাকে, এটা একটা এক্সাম্পল। ইট ইজ নট নেসেসারি যে যে কোনো ই বিজনেস বা যে কোনো বিজনেস মানেই সেটা ই বিজনেস হলেই সব কটা সিস্টেম থাকবে, সব ধরনের এরিয়াতেই তার থাকবে। ইভেন এখানে আমরা ইন্টারনেট এক্সট্রানেট আলাপ করব, এই প্রত্যেকটা কম্পোনেন্ট যে থাকবে যে কোনো বিজনেসে তা না, বা না থাকলে আমরা ওই বিজনেসকে ই বিজনেস বলবো না তা না। যে কোনো বিজনেসই যেটা আমাদের ইনফরমেশন সিস্টেমের থ্রু দিয়ে ম্যানেজ হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি ই বিজনেস। ওকে, সো এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটা এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস বা ডিফারেন্ট কম্পোনেন্টস অফ বিজনেস। জেনারেলি এটা যেমন এখানে এক্সাম্পলটা দেখে বোঝা যাচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, একটা ম্যানুফ্যাকচারিং, আর প্রথমে একদম সেন্টারে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন। তো আমরা ইআরপি যখন করবো তখন আমরা ডিটেইলি প্রত্যেকটা ফাংশনের ডিটেইল গুলাতে যাবো, বাট এখন যেটা বোঝার জন্য দরকার সেটা হচ্ছে, ধরে নিই আমরা একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, তার ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন শিডিউলিং, র ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, এই জাতীয় যে প্রোডাকশন রিলেটেড যত ধরনের অপারেশন আছে সেটা সিস্টেমের মধ্যে। যেমন আমি গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে বলতেছিলাম যে কোন লাইনে আমি কোন জিনিসটা এখন প্রডিউস করবো, এটা শিডিউলিং, তাই না? যে আমরা ডিএসএস যখন আলোচনা করছিলাম তখন আমি বলছিলাম যে ডিসিশন সাপোর্ট সিস্টেমে আমরা অনেক সময় এরকম করি, ডিসিশন নেই, যে ডিসিশনটা হচ্ছে কি এই মোমেন্টে আমি লাইন 1 লাইন 2 লাইন 3 বিভিন্ন জায়গায় যে লাইনে প্রোডাকশন হচ্ছে, এই লাইনের প্রোডাকশনের মধ্যে কোনটা প্রায়োরিটি, কোনটা আগে বা পরে দিব, হ্যাঁ, এই ধরনের ডিসিশন নেই। এই যে লাইনের শিডিউলিং বা লাইনের ম্যানেজমেন্ট, এইটাও হচ্ছে কি প্রোডাকশন ম্যানেজমেন্টের একটা পার্ট। প্রোডাকশন ম্যানেজমেন্টে অনেক রকমের জিনিস থাকে, কম্পিউটার এইডেড ডিজাইনিং থাকে, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং থাকে, ইভেন কম্পিউটার এইডেড প্রোডাকশন ম্যানেজমেন্ট থাকে, সিএপি। তো এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাকশন। কিন্তু প্রোডাকশনে যখন আমরা এই ধরনের সিস্টেম ইউজ করতেছি তখন দেখা যাচ্ছে এর বিভিন্ন সাথে কোথাও অ্যাকাউন্টসের বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের একটা যোগসাজশ বা একটা যোগাযোগ আছে। যে ম্যানুফ্যাকচারিং এ আমার সে কস্টিংটা যখন আমি করতেছি, আমি যে ইনভেন্টরি কনজিউম করতেছি, আমরা যে বিভিন্ন কস্টিং মেথডে যে কস্টিং করি, ঠিক আছে? সো ম্যানুফ্যাকচারিং এ আমি যখন প্রোডাক্টটা পিক করতেছি, ইটস নট ফিজিক্যাল পিকিং এর উপর ইম্পর্টেন্ট না, যখন আমি কি পরিমাণ প্রডিউস করলাম এই প্রোডাকশনের কস্টটাকে যদি আমার ক্যালকুলেট করতে হয়, তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন কস্টিং মেথড আছে। আই এম শিওর ইউ নো দিস ভেরি ওয়েল, যে বিভিন্ন প্রোডাকশন ইয়েতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রোডাক্টের টাইপের উপরে আমরা ফিফো, লিফো, এভারেজ বিভিন্ন রকমের কস্টিং মেথড অ্যাপ্লাই করি। তো এই কস্টিং মেথড গুলা অনুযায়ী সে কতটুকু কনজিউম করলো, এই ইনফরমেশনটা যদি অ্যাকাউন্টস এর কাছে না যায়, তাহলে সে তো আর সিওজি যেটা কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ ম্যানুফ্যাকচার,
এই জিনিসগুলো বের করতে পারবে না। So, ওই জিনিসগুলো বের করার জন্য তাহলে ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে একটা যোগাযোগ আছে। আবার দেখা যাচ্ছে যে ইনভেন্টরি বা ওয়্যার হাউস তার সাথে একটা যোগাযোগ আছে। আমি যখন প্রোডাক্ট টানতেছি তখন হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিফো বলে একটা জিনিস আছে। একটা হচ্ছে কস্টিং এ আমরা ফিফো লিফো করি, আরেকটা জিনিস হচ্ছে ফিজিক্যালি আমি কোন র ম্যাটেরিয়ালটা বা কোন আইটেমটা এখন নিয়ে আসবো। আমার এখন প্রোডাকশন করতে গিয়ে একটা পার্টিকুলার এসকেইউর আইটেমের 50টা ইউনিট দরকার হচ্ছে, বাট 50টা ইউনিট আমি কোন 50টা ইউনিট আনার জন্য ইনস্ট্রাকশন দিব ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমকে। এইটাও দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং এ যখন আমি 50টা তোলার জন্য ব্যাচ রেডি করতেছি তখন ম্যানুফ্যাকচারিং সিস্টেম ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হয়ে এই ইনফরমেশনটা নিয়ে আসতেছে। সো এই যে ইন্টিগ্রেশন একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের ইন্টারডিপেন্ডেন্সি থাকে। যেমন আমরা একটা অর্গানাইজেশনের সাথে ইআরপি যখন বলি, ইআরপি ইটসেলফ মিনস যে এইটার সাথে ফাইন্যান্সিয়াল মডিউল, এইচআর মডিউল মানে এইচসিএম হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওয়্যার হাউজিং, লজিস্টিক্স হতে পারে, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন, এই যাবতীয় জিনিসপত্রগুলা ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। ইভেন সেলস যখন একটা অর্ডার কনফার্ম হচ্ছে, যখন একটা কাস্টমারের কাছ থেকে অর্ডার কনফার্ম হচ্ছে সঙ্গে সঙ্গেই রেস্ট অফ দ্য ইউনিটে ওই খবরটার রেলেভেন্ট ইনফরমেশনটুকু পেয়ে যায়, সো দ্যাট সেই অনুযায়ী প্ল্যানিংটা পসিবল হয়। সো একটা ই বিজনেসে টিপিক্যালি এই সিস্টেমগুলো যেই সিস্টেমই থাকুক না কেন সেগুলো ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, এটি এখানে মিন করা হয়েছে। এর মধ্যে যেমন উপরে আর নিচে যদি দেখি, যেমন হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে কি বলছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। যদিও এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে, বইয়ে এভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দিয়েই জিনিসটা লেখা। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখানে অনেকটা সাপ্লাই ম্যানেজমেন্ট এর সমার্থক হিসাবে ইউজ করা হয়েছে, যেটা প্র্যাকটিক্যালি আসলে ঠিক না। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিছুটা আইডিয়া আছে তার কারণ কিছু কি জিনিস, যদি আমরা সেগমেন্ট 5 এ গিয়ে ডিটেইল পড়বো। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে সাধারণত একটা অর্গানাইজেশনের ওভারঅল যে অর্ডার রিসিভ করা থেকে শুরু করে ম্যানুফ্যাকচার করা, সেই ম্যানুফ্যাকচারিং এর জন্য র ম্যাটেরিয়াল পারচেজ করা, র ম্যাটেরিয়াল পারচেজ করে ম্যানুফ্যাকচারিংটা এক্সিকিউশন করা শিডিউল অনুযায়ী, এবং তারপরে কাস্টমারের ডোর স্টেপ পর্যন্ত ডেলিভারি করা, এই যে টোটাল যে প্রসেসগুলো ইনভলভ, এই প্রসেসের ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। Supply chain management doesn't only involve supply side management, supplier management. It starts from order capturing process to ends at order fulfillment process. যেটা আমরা সেগমেন্ট 5 এ খুব সুন্দর করে পড়বো, এটাকে বলা একটা ইউ প্রসেস বলা হয়। মানে একদম কাস্টমার থেকে শুরু হয়, অর্ডার ক্যাপচার করে, ম্যানুফ্যাকচারিং করে, সোর্সিং করে একদম কাস্টমার ডোর স্টেপ পর্যন্ত পৌঁছানো। বাট সেটা প্রসেস ম্যানেজমেন্ট, নট দ্য ট্রানজাকশন ম্যানেজমেন্ট। ট্রানজাকশনটা আমরা ম্যানেজ করি জেনারেলি ইআরপি দিয়ে, কিন্তু এই প্রসেসটা যে কোনটার পরে কোনটা হবে, কোনটার এসওপি কি হবে, কোনটার স্ট্যান্ডার্ড কি হবে, কোনটা এফিশিয়েন্ট কিভাবে করে হবে, এই জিনিসগুলো ম্যানেজ করি আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দিয়ে। তো এখানে আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা খুব বেশি রেলেভেন্ট না। এখানে হওয়া উচিত ছিল যে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখানে যেটা সাপ্লায়ারের সাথে যেটাই কানেক্ট করা হয়েছে দেখেন উপরে, সেটা হচ্ছে সাপ্লায়ার, এটাকে যদি আমরা সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হিসেবে চিন্তা করি তাহলে এটা বেটার। নিচের দিকে আছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ কাস্টমারের সাথে তার অর্ডারটাকে নেয়া, তার অর্ডারটা সম্পর্কে তাকে ইনফরমেশন দেয়া, তার কোনো সাপোর্ট রিকোয়েস্ট আছে, তার কোনো ফিডব্যাক আছে সেটা নেয়া, তাহলে কি কাস্টমারের সাথে আমি রিলেশনশিপ ম্যানেজ করতেছি। ঠিক সিমিলারলি সাপ্লায়ারের সাথে রিলেশনশিপ, সাপ্লায়ারকে সাপ্লায়ারের পিওটা দেয়া, সাপ্লায়ার যে শিপিং অর্ডার করতেছে অথবা যে কনফার্মেশন করছে সেই কনফার্মেশনটা নেয়া, সাপ্লায়ারের যে পেয়েবলস আছে সেটা নিয়ে তাকে ইনফরমেশন দেয়া, ডিল করা, তার কাছ থেকে আপডেট নেওয়া, এই যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটি হচ্ছে গিয়ে এসআরএম, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আর ওদিকে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কেন এই দুইটাকে পার্টিকুলারলি এক্সাম্পলের মধ্যে আনা হয়েছে, এটা বোঝানোর জন্য যে আমাদের যে সাদা বক্সটা আছে চারকোনা, যে সাদা বক্সটা আমরা যতটুকু দেখছি ততটুকু হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনাল অর্গানাইজেশনের ভিতরে, রাইট, অর্গানাইজেশনের ভিতরের কাজকর্ম, এবং এই জিনিসটা বাইরের কারো অ্যাক্সেস নরমালি থাকার কথা না। কিন্তু সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই দুইটা বক্সে দেখা যাচ্ছে আমরা সাপ্লায়ার এক্সটার্নাল এন্টিটি বা সাপ্লায়ার এক্সটার্নাল পার্টি, কাস্টমার এক্সটার্নাল এন্টিটি, তাদেরকে কানেক্ট করতেছি, বক্সে অ্যাক্সেস দিচ্ছি সিস্টেমগুলোতে। সো দিস মেক্স এ ডিফারেন্স। এখন একটা অর্গানাইজেশন
যে কোনো ই বিজনেস বর্তমান যুগে যে কোনো অর্গানাইজেশনই কি হয়, ইন্টারনেটের ভিতরেই থাকে। তার যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চগুলো নিজেদের মধ্যে যে কানেকশন থাকবে, সেই কানেকশনটা, যেমন ধরেন আমাদের একটা কোম্পানি, সে ঢাকায় হচ্ছে হেড অফিস, সিলেটে হচ্ছে একটা ব্রাঞ্চ আছে, চিটাগাং একটা ব্রাঞ্চ আছে। তার মানে কি সিলেট এবং চিটাগাং পর্যন্ত কি লম্বা কেবল টেনে কানেক্ট করা হয়, যে ওইখানকার কম্পিউটার ঢাকার কম্পিউটারগুলোর সাথে লম্বা কেবল দিয়ে কানেক্টেড থাকবে, কোম্পানি থেকে কেবল লে অফ করা হয়? এটা কি প্র্যাকটিক্যাল? এটা প্র্যাকটিক্যাল না, তাই না? সাধারণত কানেক্টটা করা হয় কিভাবে, যে ঢাকাও ইন্টারনেটে কানেক্টেড, সিলেটও ইন্টারনেটে কানেক্টেড, দুইটা অফিসই ইন্টারনেটে কানেক্টেড। ইন্টারনেটের থ্রু দিয়ে এই মাল্টিপল অফিসগুলো কানেক্টেড হয়। সেটা ইভেন মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য সেটা ইউকে হইতে পারে, সেটা ইউএস হইতে পারে, সেটা কানাডায় হইতে পারে। যেখানে তার হেড অফিস আছে, ডেটা সেন্টার আছে, ওখানে আমরা কানেক্টেড। ইন্টারনেট কি জিনিস নরমালি বলেন তো কেউ একজন, ইন্টারনেট জিনিসটা কি? কেউ ভলান্টিয়ার করবেন? ইন্টারনেট কি? ইন্টারনেট ইজ আ নেটওয়ার্ক, তাই না? ইজ আ বিগ নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভার, বিভিন্ন কম্পিউটার, বিভিন্ন ইউজার সবার একটা যোগাযোগ। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার প্রকিউরমেন্ট মানে এটার ডিটেইলসটা কি বোঝায় প্রকিউরমেন্ট? প্রকিউরমেন্ট ইজ পারচেজ। প্রকিউরমেন্ট ইজ পারচেজ, এবং প্রকিউরমেন্ট ওয়ার্ডটা হচ্ছে পারচেজের একটা ফর্মালাইজড ওয়ার্ড, যেখানে আমরা বলি যে যখন আমরা একটা প্রসেস ফলো করে, মানে পারচেজ তো আমরা নর্মালি একজন ইউজার বাজার থেকে গিয়ে একটা জিনিসও কিনতে পারি, বাট এটাকে আসলে প্রকিউরমেন্ট বলবো না। প্রকিউরমেন্ট যখন আমরা বলি তখন এটা হচ্ছে কি একটা প্রসেস ড্রিভেন পারচেজ, একটা নির্দিষ্ট প্রসেস ড্রিভেন পারচেজ। এটা একটা অর্গানাইজেশনে আমরা র ম্যাটেরিয়াল কেনার জন্য ইউজ করি। সাধারণত আমরা প্রকিউরমেন্টটা আপনাদের, এটা হচ্ছে জেনারেলি, এটা কোনো এমন না যে ডিকশনারি ডেফিনেশন। হ্যাঁ, জেনারেল ডেফিনেশন বা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে অর্গানাইজেশনে আমরা যদি ধরেন আমরা একটা জুট মিল, ওকে, জুট মিল, আমরা জুটের ব্যাগ তৈরি করি, জুট মিল, এবং ওখান থেকে জুটের আমরা চট তৈরি করি, বিভিন্ন জিনিস তৈরি করি, তারপর হচ্ছে ব্যাগ ট্যাগ বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ তৈরি করি। এই জায়গায় এই অর্গানাইজেশনটার, এই কোম্পানিটার পারচেজ কি কি করা লাগতে পারে? একটা তো হচ্ছে জুট, র জুট পারচেজ করা লাগে, বা প্রসেস জুট পারচেজ করা লাগে। তার এই ব্যাগগুলো তৈরি করার জন্য কোথাও লেদার, কোথাও ফ্যাব্রিক, কোথাও বাটন, বিভিন্ন জায়গায় কোথাও জিপার, এই জিনিসগুলো লাগে, তাই না? এই জিনিসগুলো পারচেজ করা লাগে। আবার ওই অফিসে যে বিভিন্ন অনেক স্টাফ আছে, তারা যে স্টেশনারিজ ইউজ করে, কলম, কাগজ কলম, প্যাডের পাতা বা ওরকম না, মেমো বা ওরকম না, সে কাগজ কলম রেগুলার লাগতেছে, সে কাগজ কলম ইউজ করা লাগে। যে ওয়াশরুম গুলো আছে ওখানে সাবান লাগে, সাবান পারচেজ করা লাগে, তাই না? প্রকিউরমেন্ট যখন আমরা ওয়ার্ডটা ইউজ করি তখন জেনারেলি আমরা মিন করি যেটা একদম কোর বিজনেসে, ম্যানুফ্যাকচারিং এর জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য, অথবা রিসেল করার জন্য যেই পারচেজ গুলা আমরা করি, সেইগুলাকে একটা নির্দিষ্ট প্রসেসে, একটা স্ট্যান্ডার্ডে পারচেজ করি, সেই প্রসেসটাকে আমরা বলি প্রকিউরমেন্ট প্রসেস। সেই পারচেজ গুলোকে আমরা বলি প্রকিউরমেন্ট। বাট এই কলম পেন্সিল কিনতেছি, অথবা স্পোরাডিক্যালি হঠাৎ করে আজকে সবাই একটু কোন একটা ইয়েতে সেলিব্রেট করবে, তো কেক কিনে নিয়ে আসলাম সবার জন্য, কেক আর মিষ্টি কিনে নিয়ে আসলাম। এখন আমরা ওখানে বলি না যে আমরা মিষ্টি প্রকিউরমেন্ট করতেছি, হ্যাঁ, আমরা বলি হচ্ছে কি পারচেজ করতেছি। বাট পারচেজেরই সমার্থক, কিন্তু প্রকিউরমেন্টটা আমরা মোর ফর্মালাইজড পারচেজকে প্রকিউরমেন্ট বলি। বুঝা গেছে? মানে একটা পারচেজটা যখন একটা স্ট্যান্ডার্ড ফলো করে হয়, একটা প্রসেস ফলো করে যখন আমরা করি, এবং সাধারণত যেটা একদম কোর বিজনেসের কোনো ম্যাটেরিয়াল অথবা ইকুইপমেন্ট, একদম কোর বিজনেসের, তখন সেটাকে আমরা প্রকিউরমেন্ট বলি। স্যার এটা কি শুধু র ম্যাটেরিয়ালস ক্রয়ের ক্ষেত্রে মানে আমরা বলতে পারি স্যার? ওই যে বললাম র ম্যাটেরিয়ালস, তারপর যে অ্যাক্সেসরিজ, যে বললাম বা এই জন্য আমি বাটনের কথা বললাম, কিছু ফ্যাব্রিক কথা বললাম। আমার হয়তো জুট প্রোডাক্ট ওগুলো খুব কম লাগে, বাট স্টিল দোজ আর পার্ট অফ দ্য প্রোডাকশন। স্যার এখানে কোর বিজনেস বলতে কি বুঝাইতে চাচ্ছেন স্যার? কোর বিজনেস হচ্ছে গিয়ে যে কোনো বিজনেসকে, আচ্ছা এভাবে যদি বলি, যে কোনো বিজনেসের আমরা মিশন কি জিনিস জানি? এই যে বলি না মিশন ভিশন, অনেক সময় আলাপ করি না, অনেকে বলে মিশন ভিশন। আনফর্চুনেটলি মেজরিটি কর্পোরেটের সিইওরা অথবা ফাউন্ডাররা থিওরিটিক্যালি অ্যাটলিস্ট মিশন ভিশনটা ক্লিয়ার থাকে না। কি আমরা অনেক সময় বলি এটাকে ইন্টারচেঞ্জেবল ইউজ করে অনেক অর্গানাইজেশন।
এবং যখন তৈরিও করা হয় তারপর সাধারণত দেয়ালে টাঙানো বা ওয়েবসাইটে লেখার পরে সবাই ওটা ভুলে যায় যে জিনিসটা কি ছিল। বাট এটা আসলে খুব ইম্পর্টেন্ট দুটা স্টেটমেন্ট যে কোনো অর্গানাইজেশনের জন্য। আমি একটু বুঝাই বলি, মিশন হচ্ছে গিয়ে বলা হয় পারপাস অফ এক্সিস্টেন্স, যে কোনো অর্গানাইজেশনের পারপাস অফ এক্সিস্টেন্স, অর্থাৎ এই অর্গানাইজেশনটাকে যদি কেউ ডিফাইন করতে চায় যে এই অর্গানাইজেশনটা কি করে, তাহলে আমরা ওটা মিশন স্টেটমেন্ট দিয়ে ডিফাইন করি। আর ভিশন অন দ্য আদার হ্যান্ড হচ্ছে কি এটা লং টার্ম ডেস্টিনেশন, একদম স্পেসিফিক লং টার্ম একটা ডেস্টিনেশন ফর দ্য অর্গানাইজেশন, যে আমরা বাই 2028 এইরকম সাইজের হব বা নাম্বার 1 হব ইন্ডাস্ট্রিতে বা টপ 3 মধ্যে থাকবো, হ্যাঁ, আমাদের $1 বিলিয়ন রেভিনিউ রিচ করবো। তো এইরকম কিছু হচ্ছে কি ভিশন, আর মিশন হচ্ছে কি পারপাস অফ এক্সিস্টেন্স। তো আপনি যে কোশ্চেনটা করলেন যে কোর বিজনেসটা, এই মিশন সাধারণত বিজনেসকে যেভাবে ডিফাইন করে সেটা হচ্ছে কি কোর বিজনেস। যেমন আমি একটু আগে যে জুট মিলের কথা বললাম, যদি জুট মিলের এইটা বিজনেসটা কোর বিজনেসটা এরকম হয়, মিশনটা যদি এরকম হয় যে টু প্রডিউস জুট মেড এটা কি বলবো অ্যান্সিলিয়ারিজ অথবা ইউটিলিটিস, এরকম কিছু একটা বললাম, যে জুট মেড প্রোডাক্টস তৈরি করা হচ্ছে কি এটার মিশন। এই কোম্পানি ব্যবসা করতে করতে জুট দিয়ে সবকিছু তৈরি করে, ঠিক আছে, হঠাৎ দেখা গেল সে যেখানে সেল করে সেখানে কিছু ডেকোরেশন পিসেরও ডিমান্ড থাকে, যেগুলো জুটের তৈরি না, মাটির তৈরি। তখন সে সাধারণত কি করে, তার কোর বিজনেস হচ্ছে কি জুট প্রসেস করে প্রোডাক্ট তৈরি করে মার্কেট করা, কিন্তু এই সাথে একটা সুযোগ তৈরি হয়েছে, অপরচুনিটি তৈরি হয়েছে, কিছু মাটির জিনিসপত্র বিক্রি করা যায়। বাট মাটির জিনিস তৈরি করাটা তার আসলে বিজনেসের পারপাস না, প্লাস বিজনেসের স্ট্রেংথ না। সাধারণত ওই বিজনেসটা কি করবে, ওই মাটির জিনিসগুলো আউটসোর্স করবে তৈরি করা, করে তার যেহেতু মার্কেটিং চ্যানেলে সেটা এটা বিক্রি করলে একটা প্রফিট অপটিমাইজেশন করতে পারে, সেই জন্য সে মাটির জিনিসগুলো ওইটার সাথে চ্যানেল করবে। বাট স্টিল তার কোর বিজনেস কোনটা, জুটের প্রোডাক্টের বিজনেস। বোঝা গেছে? যখন জি স্যার। আমরা জুটের প্রোডাক্টের বিজনেসের কোন র ম্যাটেরিয়াল প্রকিউর করছি, অ্যাক্সেস প্রকিউর করছি, তখন এটাকে সাধারণত আমরা বলতেছি প্রকিউরমেন্ট। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, অবজেক্টিভ আর গোলস এই দুটার ভিতরে পার্থক্যটা কি বেসিক্যালি? সরি আবার অবজেক্টিভ আর গোলস, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা, এইটা আসলে এগেইন বাই ডিকশনারি দুটো জিনিস একই রকম, অবজেক্টিভ আর গোলস। তবে ইউজেজের দিক থেকে যদি আমরা বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, স্পেশালি স্ট্র্যাটেজি, সাধারণত এটা অবজেক্টিভ এবং গোল এই দুটো ওয়ার্ড ইউজ করা হয় হচ্ছে কি স্ট্র্যাটেজির ক্ষেত্রে, বিজনেস স্ট্র্যাটেজির ক্ষেত্রে। বিজনেস স্ট্র্যাটেজির ক্ষেত্রে এইটাকে ভাগ করা হয় এরকম, গোলস বলতে পারেন, গোল হচ্ছে কি একটু ব্রডার, অবজেক্টিভ হচ্ছে কি মোর স্পেসিফিক। যদি আমি খুব সহজভাবে বোঝাই, তাহলে গোলস হচ্ছে গিয়ে যে এরকম যে আমার ভিশন হচ্ছে নেক্সট 5 বছরে $1 বিলিয়ন কোম্পানি হবো, এটা হচ্ছে আমার ভিশন। এবারে ভিশনকে আমরা এই 5 বছরকে আমরা 5টা গোলে ভাগ করলাম, যে প্রত্যেকটা অ্যানুয়াল গোল, যে এই বছরে আমরা এতটুকু আগাবো। সেকেন্ড ইয়ারে আমাদের রিটেল চ্যানেল, কারণ 5 বছর ওটা অ্যাচিভ করতে গেলে আমার দোকানের সংখ্যা এত পরিমাণ হইতে হবে, 5 বছর ওটা অ্যাচিভ করতে গেলে আমাদের টেকনোলজি পুরোপুরি চেঞ্জ করতে হবে। তাহলে আমার সেকেন্ড ইয়ারের গোল হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে কি টেকনোলজি চেঞ্জ করা, প্ল্যান্ট মডিফাই করা, আর একটা গোল হচ্ছে কি আমার রিটেল আউটলেটের সংখ্যা এই পরিমাণ করা। তো আমি ভিশনকে গোলে ভাগ করে ফেললাম। এবার গোলে ভাগ করতে গিয়ে এই গোলগুলোকে অ্যাচিভ করতে গিয়ে আমাদের অনেকগুলো অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভ গুলো এরকম যে আমরা বলবো সে কথা যখন রিটেল আউটলেট যখন করছি, তখন ওখানে একটা অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকবে যে এই প্রত্যেকটা আউটলেটে অটোমেশন থাকবে, প্রত্যেকটা আউটলেটে নেটওয়ার্ক থাকবে, এরকম কিছু অবজেক্টিভ। তার মানে গোলকে আমরা কিছু ছোট অবজেক্টিভে ভাগ করে দেবো। বোঝা গেছে? বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, বিজনেস স্ট্র্যাটেজি পয়েন্ট অফ ভিউ থেকে। বাট এমনি জেনারেল ইংলিশ হিসাবে এটা ইন্টারচেঞ্জেবল ইউজ হতে পারে, ক্ষেত্র বিশেষে অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে অবজেক্টিভ গোলের আগে আসতে পারে, গোল অবজেক্টিভের পরে আসতে পারে। দেয়ার ইজ নাথিং রং ইন ইট। তাহলে কি আমরা বলতে পারি অবজেক্টিভ, তারপর গোল, তারপর ভিশন, তারপর মিশন? তারপরে মিশনটা আসলে তারপরে বলাটা ঠিক না। হ্যাঁ, মিশন হচ্ছে কি যে কোনো অর্গানাইজেশনের ডেফিনেশন, যে অর্গানাইজেশনটা কি করে। যেমন আপনি যদি বড় বড় হেলথ কেয়ার অর্গানাইজেশনে দেখেন, তখন দেখবেন তাদের মিশন হচ্ছে টু সার্ভ দ্য পার্টিকুলার কমিউনিটি হতে পারে, বা টু সার্ভ দ্য নেশন, বা টু সার্ভ দ্য ওয়ার্ল্ড,
উইথ হাই কোয়ালিটি হেলথ কেয়ার ইন অ্যাফোর্ডেবল প্রাইস। তার মানে তার পারপাস অফ এক্সিস্টেন্স হচ্ছে গিয়ে সে হাই কোয়ালিটি হেলথ কেয়ার অ্যাফোর্ডেবল প্রাইসে সবার জন্য অ্যাভেলেবল করবে। দ্যাট ইজ দেয়ার পারপাস অফ এক্সিস্টেন্স, যেটা সাধারণত 15-20 বছরও চেঞ্জ হয় না, 10-15 বছর পরে চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু ভিশন হচ্ছে কি আমি নেক্সট 3 ইয়ার্সে বা 4 ইয়ার্সে কোথায় পৌঁছাবো, মিশনের সাথে ভিশনের ডাইরেক্ট ওয়ার্ড টু ওয়ার্ড কোনো মিল নাও থাকতে পারে। বিজনেসটা পরিচালিত হচ্ছে মিশনের উপরে বেস করে, বাট ভিশনটা হইতে পারে যে আমি এত ডলারের কোম্পানি হব, টপ এত হব, বা আমি এত 500 হসপিটাল এস্টাবলিশ করব এই পার্টিকুলার কান্ট্রিতে। দ্যাট ইজ মাই ভিশন ফর নেক্সট 3 ইয়ার্স, এরকম আর কি জিনিসটা। সো ভিশন থেকে আমরা শুরু করি, ভিশন, গোল, অবজেক্টিভস, তারপরে আসে ইনিশিয়েটিভস, তারপরে আসে কেপিআই। অবজেক্টিভকে আমরা আবার ইনিশিয়েটিভে ভাগ করি, ইনিশিয়েটিভকে আমরা অনেকগুলো কেপিআই দিয়ে মেজার করি। যখন আমাদের কেপিআই সব কেপিআই, এটা একটা গাছের মতো চিন্তা করতে পারেন, গাছের ট্রাঙ্ক থেকে আমি ব্রাঞ্চে যাচ্ছি, ব্রাঞ্চ থেকে আরো সাব ব্রাঞ্চে যাচ্ছি, সাব ব্রাঞ্চ থেকে লিফে যাচ্ছি। এবার লিফ থেকে আমি কেপিআই ফুল মিনিং কি স্যার? কি পারফরম্যান্স ইন্ডিকেটর, কি পারফরম্যান্স ইন্ডিকেটর, কেইওয়াই, কি পারফরম্যান্স স্যার ইন্ডিকেটর। কোম্পানির নোটিশ বোর্ডে কি স্যার ভিশন মিশন দুইটাই থাকে নাকি যে কোনো পার্টিকুলার একটা থাকে? এটা ভিশন মিশন সাধারণত দুইটাই থাকে, নোটিশ বোর্ডে বা ওয়েবসাইটে সাধারণত দুইটাই থাকে। ওকে স্যার। তবে ভিশনটা নাও থাকতে পারে অনেকের, কারণ অনেকে ভিশনটা ইন্টারনাল রেখে দেয়, সিক্রেট রেখে দেয়। অনেক অর্গানাইজেশনের জন্য হতে পারে যে আমরা সে এইটা বাংলাদেশে টপ 3-র মধ্যে এই মার্কেটে ঢুকতে চাই, আমরা নেক্সট 4 বছরে টপ 3-র মধ্যে আসতে চাই, কিন্তু এইটাকে তারা ইন্টারনাল ভিশন হিসেবে রেখে দিল, বাইরে এক্সপোজ করলো না। এরকম হতে পারে অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ভিশনটা থাকবে না। ওকে, লেটস গেট ব্যাক টু সেক্ষেত্রে কি ভিশন ছাড়া মানে ভিশনই নেই এরকম কোনো কোম্পানি জয়েন করতে পারে? প্রচুর 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 ভিশন নাই ম্যাক্সিমাম কোম্পানির, খুব কম কোম্পানির ভিশন আছে, লিখিত ভিশন, এবং যাদের লিখিত আছে তাদের মধ্যে খুব কম সংখ্যক আসলে ভিশনটা বোঝে, ভিশনটা এক্সারসাইজ করে, আনফরচুনেটলি, ওকে স্যার। ভেরি আনফরচুনেটলি। মানে প্রচুর ওয়েবসাইট পাবেন, ওখানে ভিশন পাবেন, ভ্যালুজ পাবেন। ভ্যালুজ হচ্ছে কি আরেকটা জিনিস, গাইডিং প্রিন্সিপালস। হ্যাঁ, যে অর্গানাইজেশনকে ভিশনে পৌঁছাইতে দিলে গাইডিং প্রিন্সিপাল কি থাকবে, যে এথিক্যাল, বেনিফিশিয়েন্ট। আমি যেমন একটা সেট অফ ভ্যালুজ প্রিচ করি অলওয়েজ আমার সব অর্গানাইজেশনে, ABCDE বলি আমি। এতে হচ্ছে অ্যাচিভিং, মানে উই অ্যাচিভ টু প্ল্যান, উই প্ল্যান টু অ্যাচিভ। হ্যাঁ, হচ্ছে বিতে আমি বলি বেনিফিশিয়েন্ট, উই থিঙ্ক অ্যাবাউট বেনিফিট ফর কাস্টমার, বেনিফিট ফর কোম্পানি অ্যান্ড বেনিফিট ফর মাইসেলফ। এটা যেমন 3টা বেনিফিট আমরা চিন্তা করি চেকলিস্টের মতো। এরকম সিতে বলি ক্যান্ডিড, যে সবকিছু সরাসরি বলা। ডিতে ডিয়ারিং, একটা স্ট্রেস কম্পোনেন্ট রাখা। ইতে এথিক্যাল। আমি সাধারণত ABCDE এই 4-5টা লেটার দিয়ে একটা ভ্যালু সেট বানায় নিছি, যেটা আমি লাস্ট 15 বছর ধরে ইউজ করতেছি। হ্যাঁ, মানে 12-13 বছর হয়ে গেছে আমি বিভিন্ন কোম্পানিতে এটা ইউজ করতেছি। সেই ভ্যালুস হচ্ছে গাইডিং প্রিন্সিপালস, how you guide a company's behavior, ethical standards ও নর্ম কিভাবে গাইড করে, সেটা হচ্ছে ভ্যালুস। সো এই জিনিসগুলো অনেক অর্গানাইজেশনে থাকে, বাট আনফরচুনেটলি they actually don't believe in that, they don't practice that. আমি আশা করব যে আপনারা এই ইন্টারেস্টটা নেবেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি, ভ্যালুজ, মিশন, ভিশন সাংঘাতিক ইম্পর্টেন্ট। আপনারা যদি একবার বুঝতে পারেন, এটা যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন, নিজের ভিতরে আত্মস্থ করতে পারেন, এবং ছোট আকারও, এটা কিন্তু ইভেন পার্সোনাল ভিশনও হয় কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু শুধু অর্গানাইজেশন তা না। আমি আমার জন্য একটা ভিশন নিতে পারি যে আমি নেক্সট 3 ইয়ার্সে এই জায়গায় পৌঁছাবো। সো ওই জায়গায় পৌঁছাতে হলে ওটাকে কয়েকটা গোলে ভাগ করতে পারি, গোলগুলোকে আমি অবজেক্টিভসে ভাগ করতে পারি। তারপরে আমি আমার নিজের বিহেভিয়ারে কিছু চেঞ্জ আনতে পারি, ছোট ছোট অবজেক্টিভ সাকসেসফুল হইতে হইতে বিগার গোলে গিয়ে পৌঁছাতে পারি। তো এই মেথডে কিন্তু নিজের উন্নতিও সম্ভব, নট অনলি কোম্পানি। সো এই কনসেপ্টটাকে যদি আত্মস্থ করা যায়, প্র্যাকটিসে আনা যায়, ইটস আ হিউজ ডিসিপ্লিন ফর ট্রান্সফরমেশন। এটা ট্রান্সফরমেশন ডিসিপ্লিন বলে আর কি এটাকে। ওকে, লেটস গেট ব্যাক টু আওয়ার টপিক ডিসকাশন। হ্যাঁ, আমি কিছু বলবেন? গোল আর টার্গেট কি সেম? আসলে এই জায়গাটা কনফিউজিং একটা। হ্যাঁ, টার্গেটটা সাধারণত অবজেক্টিভের রিপ্লেসমেন্টে, রিপ্লেসমেন্টে ইউজ হয় টার্গেটটা। টার্গেট ওয়ার্ডটা আসলে স্ট্র্যাটেজির ডাইরেক্ট পার্টে খুব কম ইউজ, স্পেশালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ব্যালেন্স স্কোর কার্ড বা ওই জাতীয় স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি টুলস, তাহলে সাধারণত এই জিনিসটা কম ইউজ হয়, এরকম টার্গেট ওয়ার্ডটা। ওখানে সাধারণত আমি যেগুলো বললাম যে গোল,
দেন হচ্ছে গিয়ে অবজেক্টিভস, হ্যাঁ, ভিশন, তারপরে হচ্ছে আপনার কেপিআই, ইনিশিয়েটিভস, এই জিনিসগুলো বেশি ইউজ হয়। টার্গেটটা আমরা সাধারণত ইউজ করি হচ্ছে গিয়ে নাম্বারের বেসে, যে যখন সেলস এর টার্গেট বলি, আমরা রেভিনিউ টার্গেট বলি, তাই না, ওইভাবে আমরা টার্গেটটা বেশি ইউজ করি। ওই ক্ষেত্রে এটা হচ্ছে কি একটা অবজেক্টিভের সমার্থক আছে, অনেক ক্ষেত্রে কেপিআই, দুইটা দিয়েই এটাকে রিপ্লেস করা যায়। জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা ব্যাক করি আমাদের ডিসকাশনে। আমি জিজ্ঞাসা করছিলাম ইন্টারনেট কি জিনিস, ওখান থেকে এত দূর চলে গেছি। ওকে, ইন্টারনেট হচ্ছে, তাহলে আমরা বলছি ইন্টারনেটকে আমরা সাধারণত ডিফাইন করি ইজ আ লিভিং নেটওয়ার্ক। ইজ আ লিভিং নেটওয়ার্ক। লিভিং নেটওয়ার্ক কেন বলছি? এখানে আসলে ইন্টারনেট যেভাবে শুরু হয়েছিল, একটা ইউনিভার্সিটি প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল প্রথমে অনেক আগে। সেটা হচ্ছে কি ওই ইউনিভার্সিটির সবাই নিজেদের মধ্যে রিসোর্স শেয়ারিং এর জন্য বিভিন্ন কম্পিউটারগুলোর মধ্যে কানেকশন ঘটাচ্ছিল তার দিয়ে, রিসোর্স শেয়ারিং। তো রিসোর্স শেয়ারিং যখন প্রয়োজন তখন কম্পিউটারগুলো কানেক্ট করে রিসোর্স শেয়ার করা হচ্ছে। কিন্তু এই সংখ্যাটা যখন বাড়তে থাকলো তখন দেখা গেল প্রত্যেকেরই যার কম্পিউটারে কোনো একটা রিসোর্স আছে, রিসোর্স মানে কি কোনো একটা পার্টিকুলার ফাইল, কোনো একটা পার্টিকুলার কন্টেন্ট, যার কম্পিউটারে ওটা আছে, তখন দেখা যায় সে রিকোয়েস্ট পাওয়া শুরু করলো, ভাই কম্পিউটারটা অন রাখেন, আমি যাতে নিতে পারি আপনার ওখান থেকে। তো এই অনের টাইমটা আস্তে আস্তে দেখা গেল যে ইট বিকেম 24 আওয়ার্স, 24/7 অলমোস্ট, কিছু কিছু রিসোর্স সেন্টারের জন্য। ওগুলো তাহলে অনেকটা সার্ভারের মতো কাজ করা শুরু করলো, যে সার্ভার অন আছে, এখন যে যে প্রয়োজন সে নিয়ে যাবে। কিন্তু এই সার্ভারের সাধারণত আমরা একটা সার্ভার ক্লায়েন্ট এনভায়রনমেন্ট, একটা অর্গানাইজেশনের কথা যদি চিন্তা করি, সেখানে আমরা দেখি যে আমার কোম্পানিতে 2টা সার্ভার আছে, আমার ইউজার আছে 200 জন, যত রিসোর্স সবে 2টা সার্ভারে আছে, 200 জন সব শেয়ার করে, 200 জন সবকিছু অ্যাভেল করে। সেখানে 2টা সার্ভারের কন্ট্রোল আমার কোম্পানির একার হাতে। বাট জিনিসটা যদি কমিউনিটি বেসড হইতো, যেখানে আমি এক্সাম্পলটা যেটা বলছিলাম সেই এক্সাম্পলে হচ্ছে কি কমিউনিটি বেসড, এক একজন এক এক রিসোর্স হোস্ট করে, যিনি হোস্ট করতেছে উনি হয়তো আরেকজনের রিসোর্স ইউজ করতেছে, আবার যারটা ইউজ করছে সে আবার অন্য কোনো একটা কন্টেন্ট হোস্ট করতেছে যেটা অন্যরা ইউজ করতেছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে প্রত্যেকেরই কম্পিউটার ওই নেটওয়ার্কের মধ্যে অন রাখতে হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে লিভিং রাখতে হচ্ছে, লাইভলি রাখতে হচ্ছে, লাইভ অবস্থায় রাখতে হচ্ছে। এই অবস্থায় ইন্টারনেট, এই নেটওয়ার্কটা আস্তে আস্তে বড় হতে 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 এমন একটা পর্যায়ে গেল যে কখনোই এই নেটওয়ার্কটা অফ হয় না, সবসময় এই নেটওয়ার্কে কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত, কোনো না কোনো ডেটা ট্রানজাকশন হচ্ছে। এই জায়গা থেকে এটাকে পিক করলো হচ্ছে কি আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, হোম মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। তারা এটাকে একটা প্রজেক্ট আকারে নিল, যে প্রজেক্টে তারা এখানে প্রথমে পাবলিক না, তারা ডিফেন্সের মধ্যে এটা ইউজ করা শুরু করলো, যে বিভিন্ন ইউনিটের মধ্যে বিশাল আকারে এই নেটওয়ার্কটা করা, যে রিসোর্স থাকবে কমিউনিটি লেভেলে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রিসোর্স শেয়ার করবে, সবাই ওই রিসোর্স গুলোকে অ্যাক্সেস করবে। তো ও থেকে দেখা গেল একটা বড় নেটওয়ার্ক তৈরি হলো। তখন তাদের এই নেটওয়ার্কটা আস্তে আস্তে কিছু কিছু এক্সটার্নাল পিপলকে ইনভলভ করা শুরু করা লাগলো। একটা পর্যায়ে, কি কারণে এক্স্যাক্টলি আমার জানা নেই, একটা পর্যায়ে দিস নেটওয়ার্ক ওয়াজ মেড পাবলিক। হ্যাঁ, যখন পাবলিক করে দেওয়া হলো তখন এখানে ইন্টারেস্টেড বিভিন্ন হোস্ট, অর্থাৎ যারা রিসোর্সফুল, যারা রিসোর্স রাখে সার্ভারে, তারা জয়েন করা শুরু করলো। আস্তে আস্তে ইট ইভলভ টু বি অ্যান ইন্টারনেট উইদিন আমেরিকা। ইভেনচুয়ালি একটা সময়ের পরে এটা আস্তে আস্তে আমেরিকার বাইরে এক্সটেন্ড হওয়া শুরু হলো। And বর্তমানে সারা ওয়ার্ল্ড ইজ কানেক্টেড উইথ দ্যাট নেটওয়ার্ক, দ্যাট সেম নেটওয়ার্ক, দ্য ওয়ার্ল্ড ইজ কানেক্টেড। তার মানে এইটা হচ্ছে একটা বিশাল নেটওয়ার্ক। এখন এখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্ল্যারিটি, এটা আমরা ইন্টারনেট যখন অল্প তখনই পড়াও ভাবছিলাম, বাট একটু ডিটেলে চলে যাই একটুখানি। সেটা হচ্ছে কি একটা কনফিউশন থাকে অনেকের, যারা হয়তো অত চিন্তা করে না বা যারা ওইভাবে করে জানে না জিনিসটা, তাদের একটা কনফিউজিং একটা থাকে, আইডিয়া থাকে। সেটা হচ্ছে কি ইন্টারনেটটা নিশ্চয়ই কোনো একটা ম্যানেজার আছে, কোনো একটা কন্ট্রোলার আছে, কেউ নিশ্চয়ই এটাকে অ্যাডমিনিস্ট্রেট করে। বাট এই যে আমি কথাটা এক্সাম্পল গুলো বললাম, হিস্ট্রিটা বললাম, এখানে খেয়াল করে দেখেন, ইটস এ কমিউনিটি কাইন্ড অফ থিং। ইটস এ হোস্ট, এক এক জিনিস এক একজন হোস্ট করতেছে, সার্ভ করতেছে, অন্যরা রিসিভ করতেছে, আবার যে রিসিভ করতেছে সেই হয়তো কোনো না কোনো কন্টেন্ট সার্ভ করতেছে। সো আলটিমেটলি ইন্টারনেট যদি কন্টেন্ট হইতো, তাহলে এই কন্টেন্টের ওনার আসলে সবাই, হিউজ পরিমাণ ওনার। সো ইন্টারনেটের ওরকম নির্দিষ্ট কোনো ওনার নাই, ইন্টারনেটের নির্দিষ্ট কোনো ম্যানেজার নাই। এইটার কিছু ডিসিপ্লিন ম্যানেজ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে, যেমন ডোমেইন নেম আমরা বলি, ইন্টারনেটের সমস্ত হোস্ট অ্যান্ড গেস্ট যা আমরা যাই, সবাই আমরা আসলে একটা আইপি অ্যাড্রেস, একটা নাম্বার নিয়ে ইন্টারনেটে ঘুরে বেড়াই।
জেনারেলি। কিন্তু এই আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা টাফ বলে এই যে ডোমেইন নেম আসে। এই ডোমেইন নেম আমরা বলি google.com, বাট এই ডোমেইন নেমে গেলে আমি আসলে একটা আইপি অ্যাড্রেসেই যাই। সো এই জিনিসটা কন্ট্রোল করার জন্য কিছু কিছু অথরিটি আছে, বাট অ্যাজ এ হোল ইন্টারনেটকে ম্যানেজ করার জন্য বা ওন করার জন্য কেউ নাই। বলেন, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন? স্যার এই যে গল্পটা বললেন ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের, এটা আমি স্যার একটা বইতে পড়ছিলাম, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রফেসর ফিজিসিস্ট মিচিও কাকাও, যে ইন্টারনেট নাকি স্যার সর্বপ্রথম একটা ইউনিভার্সিটিতে ফিজিসিস্টদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশনের পারপোজে ডেভেলপ করা হয়, কিন্তু ইন্টারনেটের যে অ্যাকচুয়াল যে অ্যাপ্লিকেশন বা ইউসেজ এটা কমপ্লিটলি হচ্ছে এখন এই কারেন্ট এরাতে সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা কি সেটা মানে মানে ব্যাক হিস্ট্রিটা কি স্যার সত্যি আসলে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। এই যে আমি যেটা বললাম ইউনিভার্সিটি প্রজেক্ট ছিল, হ্যাঁ, এটা আসলে ইউনিভার্সিটি প্রজেক্ট ছিল। ফিজিসিস্ট ছিল কিনা এটা আমি জানি না আসলে। আমি স্যার বইতে পড়ছিলাম, মানে মিচিও কাকাও লেখা বইতে, উনি আর কি বলতেছিল ফিজিসিস্টদের দ্যাটস অ্যান এডিশনাল ইনফরমেশন, এখন জানলাম। হ্যাঁ, বাট এটা ইউনিভার্সিটি প্রজেক্ট ছিল, দ্যাট ইজ ফর শিওর। হ্যাঁ, ইউনিভার্সিটি প্রজেক্ট ছিল। পরবর্তীতে এটা ডিফেন্সও নিয়ে নিছিল। ডিফেন্স ছিল ইউনিভার্সিটিতে ছিল, বাট ডিফেন্স এটাকে কাজে লাগাইছিল। প্রথম এক্সপানশনটা, মেজর এক্সপানশনটা ওই সময় হয় আর কি। বলেন স্যার। আশিক বলেন। স্যার এই যে তাহলে স্যার আমরা যে দেখি মানে বিভিন্ন সময় সাবমেরিন কেবল দিয়ে আপনার যে ইন্টারনেট কানেক্ট করে, বা বাংলাদেশের ক্ষেত্রে যে বলা হয় 91 বা 92 সালের দিকে বাংলাদেশ ফ্রিতেও মানে সাবমেরিন কেবলের সাথে যুক্ত না হয়ে অনেক ক্ষতি করছে, মানে তাহলে স্যার এটার অথরিটি কারা, মানে এটা অথরাইজ কারা করে? আচ্ছা, ঠিক আছে, লেট মি এক্সপ্লেইন, অসুবিধা নেই। আমাদের যদিও অনেক একটা স্লাইডে 3 ক্লাস চলে যাচ্ছে, তারপর যে লেট মি ট্রাই ফিনিশ ইট তাড়াতাড়ি করি। আচ্ছা, ইন্টারনেট প্রথমত আমি যে এই জন্য একটা কথা বলছিলাম, যদি কন্টেন্টের পয়েন্ট অফ ভিউতে আমরা ওনারশিপ চিন্তা করতাম, তাহলে কন্টেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে ওনারশিপ করা সম্ভব না, কারণ কন্টেন্ট সবাই দিচ্ছে ইন্টারনেটে, রাইট? সো এটা এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে কি আরেকটা পয়েন্ট অফ ভিউতে ওনারশিপ, সেটা হচ্ছে নেটওয়ার্ক পয়েন্ট অফ ভিউ থেকে, অ্যাক্সেস পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আপনি মাত্র বললেন। হ্যাঁ, আশিক যেটা বললেন সেটা হচ্ছে কি এই যে সাবমেরিন কেবল বলছি CME-V4, এই CME-V4 কি জানেন? এটা কি বানানটা কি জানেন? না স্যার। SEAMEWE4। ওকে, এই 92 সালে 91-92 সালে আমাদেরকে অফার করা হয়েছিল হচ্ছে কি CME-V3। হ্যাঁ, তখন ছিল 3 নাম্বার কেবল। CME-V স্ট্যান্ডস ফর সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ। হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ, এই 3টা রিজিয়নের 17টা কান্ট্রি, এই 3টা রিজিয়নে থাকা 17টা কান্ট্রি মিলে একটা কনসোর্টিয়াম করছে। কনসোর্টিয়াম মানে একটা অ্যাসোসিয়েশনের মতো, নিজেরা একসাথে ইনভেস্ট করে জয়েন্ট ভেঞ্চারের মতো, যে আমরা ইন্টারনেট, এই 17টা কান্ট্রি ইন্টারনেট কানেক্টেড হচ্ছে কি স্যাটেলাইটের থ্রু দিয়ে আগে ছিল। ওই 91 আগের গল্প বলতেছি, তখন শুধু ভিস্যাট স্যাটেলাইটের থ্রু দিয়ে আমরা আমেরিকা, ইউরোপ, বিভিন্ন কান্ট্রির সাথে, জার্মানির সাথে কানেক্টেড ছিলাম স্যাটেলাইটের থ্রু দিয়ে। তখন আইএসডি কল যে আমরা করতাম, ফোন কল, তখন আমাদের 120 টাকা মিনিট পড়তো আইএসডি কলে, এবং সেই কলও ওইখান থেকে মানুষের ফোনে চিৎকার করার অভ্যাস হয়েছে আর কি। হ্যাঁ, যে একবার এখান থেকে চিৎকার করে আমেরিকার কথা শোনানোর যে অভ্যাসটা, কারণ ওই ফোনের কোয়ালিটি ছিল খুবই খারাপ, কারণ স্যাটেলাইটে ব্যান্ডউইথ ওয়াজ ভেরি লেস, এবং এটা খুব ইয়ে থাকতো, মানে এটা কি বলে, এটার মধ্যে অনেক নয়েজ থাকতো, অনেক ইয়ে থাকতো, এই কারণে মানুষ জোরে জোরে কথা বলতো। ওভারসিজ কলে, লং ডিস্টেন্স কল মানে হচ্ছে জোরে কথা বলতে হবে, এরকম একটা অভ্যাস হয়ে গেছিল। তো এই যে স্যাটেলাইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, যার ফলে ইন্টারনেটের প্রসার ঘটা বা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা, টেকনোলজি, আইডিয়ার প্রসার ঘটাটা সম্ভব ছিল না। বাই দ্যাট টাইম এই CME-V3-তে, CME-V1 এবং 2-তে, প্লাস অন্যান্য কানেক্টিভিটিতে অন্যান্য বিভিন্ন কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এশিয়ার যত কান্ট্রি প্লাস এশিয়ার বাইরে যত কান্ট্রি, তারা অলরেডি কানেক্টেড হয়ে গেছে ব্রডার ইন্টারনেট লাইনে, এবং তারা উন্নতি করা শুরু করে দিয়েছে। তো এই CME-V4 এর যে 17টা কান্ট্রি, 17টা কান্ট্রি মিলে ডিসাইড করলো যে লেট আস ইনভেস্ট টুগেদার, লেট আস লে আ কেবল আন্ডার দ্য সি, একটা ফাইবার অপটিক কেবল আমরা করি, যেটা দিয়ে আমরা ওয়েস্টার্ন ইউরোপে যে মেইন ইন্টারনেট হাব, ওইখানে যেটা টার্মিনেট হয়েছে সেই ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেবো। তাহলে ওই কেবল দিয়ে আমরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এই যে 17টা কান্ট্রি, এই 17টা কান্ট্রিকে ওই কেবল দিয়ে কানেক্ট করে ফেলতে পারবো। তাহলে ওই কেবলটা যদি মোটা কেবল হয়, আর ব্যান্ডউইথ যদি অনেক বেশি হয়, হ্যাঁ, ইন্টারনেট ইজ অল অ্যাবাউট ব্যান্ডউইথ, যে আমার রাস্তা কত বড় মোটা, হ্যাঁ, সেই রাস্তাটা যদি মোটা হয়, ফাইবার অপটিকের মোটা কেবল যদি হয়, তাহলে আমরা সবাই ফাস্টার ইন্টারনেট পাবো।
তাহলে সবাই মিলে ইনভেস্ট করলো ওই কেবলে, কিন্তু ওই সময় যখন ইনভেস্টমেন্ট চলতেছিল তখন কান্ট্রি ছিল 17টা, না তখন বোধহয় কান্ট্রি ছিল 13টা বা 14টা। হ্যাঁ, তখন এই 13-14টা কান্ট্রির মধ্যে ইয়ে করা হলো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশ আরো 2-1টা কান্ট্রিকে এইটা ওই যে এস্টাবলিশমেন্ট কস্ট, যেটা এই যে কেবল লেইং এর যে কস্ট, এটা ভেরি এক্সপেন্সিভ। সমুদ্রের নিচে দিয়ে কেবল লে করা ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, তো এই এক্সপেন্সিভের যে শেয়ারটা, এই শেয়ারটা তখন বলা হয়েছিল যে কয়েকটা কান্ট্রির জন্য নেওয়া হবে না। হ্যাঁ, ওইটা বাকিটুকু আবুধাবি, মানে ইউএই এবং হচ্ছে গিয়ে ইউরোপের ইটালি কয়েকটা কান্ট্রি মিলে শেয়ার করবে, এটা ঠিক করা হয়েছিল আর কি। সো তখন আসলে অফার করা হয়েছিল যে এটা কানেক্ট, কারণ ওদেরও লাভ, কারণ বাংলাদেশের রিসোর্স গুলো তাদের পাওয়া দরকার। মানে যে কেউ যদি কোনো সার্ভারে কোনো কন্টেন্ট দেয়, সেই কন্টেন্টটাও তো ওয়ার্ল্ডের পাওয়া দরকার। সো ওই হিসেবে অফার করা হয়েছিল, বাট আনফরচুনেটলি আমরা বুঝি নাই। আমাদের অ্যাজ এ কান্ট্রি উই ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দিস। আমরা প্রবলেম তো বাধাই দিছিল আমাদের তখন প্রেসিডেন্ট এরশাদ, উনি নাকি বলছিল তখন সিআইএ বাংলাদেশের কনফিডেন্সিয়াল ইনফরমেশন হ্যাক করে নিবে, এরকম করে নিবে, অনেক গল্প শুনি স্যার। আসলে কি দেখেন, আমি এক্স্যাক্টলি জানি না, না জেনে কমেন্ট করা আমার উচিত হবে না, বাট আমিও জানি না স্যার, আমি শুনছি আর কি স্যার। হ্যাঁ, এটা আমিও শুনছি অবশ্যই। স্যার একটু আমি শেষ করি, এটা জাস্ট বলে দিই তারপর আপনি বলেন। আমি যেটা বলতেছি জাস্ট এখানে একটা জিনিস, যেখানে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন। হ্যাঁ, রাষ্ট্র যেভাবে ডিসিশন নেয়, বড় বড় ইনিশিয়েটিভ ট্রু পলিটিক্যাল লিডার যারা, তারা নেয়, বাট তারা কিন্তু চাইলেই একটা জিনিস করতে পারে না, সব ক্ষেত্রে না, এক্সেপশন ছাড়া একটা অবশ্যই। মেজরিটি যত উন্নয়নের যত জিনিসপত্র আসে বা এই ধরনের প্রজেক্টকে অ্যাপ্রুভ করার জন্য বা প্রজেক্টকে আসলে করার জন্য, এটার মেজরিটি রোলটা প্লে করা হচ্ছে আমলাতন্ত্র। তারা হচ্ছে গিয়ে জ্ঞানের ভান্ডার, অ্যাটলিস্ট পারসিভড। হ্যাঁ, অ্যাটলিস্ট পারসিভড। সো তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ডায়নামিসিজম নিয়ে আমাদের দেশে প্রচন্ড প্রবলেম আছে। জিনিসপত্র আসলে ওই জায়গায় ডেকে বসে অনেক কিছু, তারা যেভাবে করে বোঝায় একজন লিডারকে, একজন লিডার ওভাবে করে আসলে জিনিসটাকে দেখে। আই এম নট সাপোর্টিং এনিবডি, আই এম নট এটা আমি যেমন শুনছিলাম এটা অন্য, আমি এটা শুনছিলাম হচ্ছে আরেকজন লিডারের নাম, যে নট এরশাদ, কারণ 91-92 ঘটনা যেহেতু আরেকজনের নাম দিয়ে শুনছিলাম। সো বি ইট সামওয়ান এক্স, বি ইট ওয়াই, বি ইট জেড, বাট এইটা হচ্ছে ওভারঅল সিস্টেমের ফেলিয়ার আমি যেভাবে দেখি। তখন এটা আমাদের আমলারাও রিপোর্ট তৈরি করছিল যে আমাদের সিকিউরিটি ইস্যু হবে। তো যেই কারণে ইভেনচুয়ালি এই জিনিসটার উপরে বাজেট অ্যালোকেট হয় নাই, কোনো কিছু হয় নাই। এটার জন্য যে আমাদের এন্ডের প্রিপারেশন, তার মানুষ এসে পয়সা দিবে না, কক্সবাজারে ল্যান্ডিং করবে ওই পর্যন্ত না হয় কেউ করে দিল, বাট তারপর তো আমাদের এন্ডে প্রিপারেশন আছে, এটাকে নিয়ে আসতে তো হবে। যেটা এখন মগবাজার পর্যন্ত আসে, কক্সবাজার থেকে মগবাজার পর্যন্ত একটা লাইন আছে, সেই লাইনটা দিয়ে মগবাজারে এসে মগবাজার থেকে সারা দেশে ডিস্ট্রিবিউট হয়। হ্যাঁ, ঢাকার মগবাজার থেকে বিটিসিএল এর। সো এই যে জিনিসটা ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারে যে বাজেট অ্যালোকেশন করা দরকার, এটার যে রেডিনেস করা দরকার, ওই ব্যাপারে আমরা গা করি নাই। সুতরাং শুধু শুধু এই কক্সবাজার পর্যন্ত এনেও আমাদের কোনো লাভ হতো না। এই পুরো জিনিসটি আসলে ইজ এ ফেইলিয়ার, এবং এই ফেইলিয়ারটা আমরা এই ইন্টারনেটটাই পয়সা দিয়ে নিছি হচ্ছে গিয়ে বোধহয় 11 বছর পরে, 11-12 বছর পরে। এবং এই 11-12 বছরে বাংলাদেশ, আমার আন্ডারস্ট্যান্ডিং এ, আমার না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং বলে ভুল হবে, যারা এক্সপার্ট, আমার চেয়ে অনেক বড় জ্ঞানী যারা, তাদের আন্ডারস্ট্যান্ডিং এ আমরা অ্যাটলিস্ট 20 ইয়ার্স পিছাইছি, অ্যাটলিস্ট 20 বছর, এবং সেটা ক্যাচ আপ করা সম্ভব না। কারণ আমরা ক্যাচ আপ করতে করতে ওই ইন্ডাস্ট্রি ট্রেন্ডই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমাদের যখন ডাটা এন্ট্রি, মেডিকেল ট্রান্সক্রিপশন, এই ধরনের বিজনেস যখন সারা ওয়ার্ল্ডে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান পর্যন্ত যখন বিজনেসের রমরমা ব্যবসা করতেছে, তখন আমরা আঙ্গুল চুষছি, তখন আমরা একটা নর্মাল একটা জিনিস ইমেল, তখন ইমেল আমরা ইউজ করতাম। আমি ইমেল ইউজ করতাম তখন হচ্ছে 40 টাকা পার ইমেল, এই রেটে একটা ইমেল পাঠাইতে 40 টাকা লাগতো। হ্যাঁ, তো যখন তারা এই ইন্টারনেট ইউজ করে ডাটা এন্ট্রি, ভিডিওগ্রাফি এগুলো যখন পাঠায়, তখন আমরা একটা ইমেল পাঠাতে 40 টাকা খরচ করতাম। দ্যাট ওয়াজ আওয়ার কন্ডিশন। ডায়াল আপ কানেকশন ইউজ করে করতেন তখন? এক্স্যাক্টলি, ডায়াল আপ কানেকশনই না শুধু, তখন অনলাইন ইন্টারনেট ছিল না। আমি প্রথম ইমেল অ্যাকাউন্ট আমার করি আমি হচ্ছে 95 এ। তখন তো কল টল আসলে তো, ফোন আসলে তো তখন কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়ার তো চান্স আছে তখন। ফোন আসারই চান্স ছিল না, তখন ছিল হচ্ছে কি টিএনটি ফোন, মোবাইল ছিল না। ওইটাই বলতেছেন, আমার বাসায় ছিল স্যার 98 এ, তখন দেখতাম যে কল আসলে ইন্টারনেট আর ব্রাউজ করা যেত না, আবার রিস্টার্ট দেওয়া লাগতো।
ওইটা হচ্ছে হ্যাঁ যদি মানে কেটে যেত আর কি। সাধারণত মোডেমে যেটা হতো আমরা 14.4 kbps স্পিডে বা 9.3 kbps 9.3 kbps এ প্রথমে শুরু করি 14.4 kbps kbps বুঝেন কিলোবিট পার সেকেন্ড কিলোবিট এখন পার আমরা যে সেকেন্ড। ইন্টারনেট ইউজ করি মেগাবিট পার সেকেন্ড which is জি স্যার, তখন 1024 টাইমস তো 2010-12 পর্যন্ত তো সবাই মোটামুটি ক্যাবি ইউজ করছে, এমবি কয়জন দেখছে। So, যেটা বলতেছি জাস্ট আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম যে ওই সময় আমরা যে ইমেল করতাম ওই ইমেল সার্ভারটাও অনলাইন ছিল না, ওইটা সে ধানমন্ডিতে নয়ারেতে একটা সার্ভার ছিল, প্রদেষ্টা নেট বলে একটা কোম্পানি ছিল, কায়াফ নেট বলে একটা কোম্পানি ছিল, দোজ ওয়ার দ্য 2 ISPs ইন দ্য কান্ট্রি। ওই আইএসপি গুলা যেটা করতো সার্ভারে সমস্ত ইমেল ডায়াল আপ দিয়ে আমাদের ইমেল গুলো জমা রাখতো, সন্ধ্যা 6টার সময় সিঙ্গাপুরে ডায়াল করতো, ওরা ডায়াল আইএসডি কল করে ডায়াল করে সিঙ্গাপুরের এক সার্ভারের সাথে কানেক্ট করে ইমেল গুলো সব পাস করে দিত। হ্যাঁ, এই কারণে আমাদের পার ইমেল পাঠাতে 40 টাকা করে দিতে হতো। সো দ্যাট ইউজ টু বি ইন্টারনেট যখন সারা পৃথিবী আসলে ফাস্ট ব্রাউজিং করতেছে। সো আমরা ওই সময় ওইটা রিলেটেড যত বিজনেস অপরচুনিটি যত কিছু উই লস্ট এভরিথিং। ইভেনচুয়ালি আমরা যখন ডাটা এন্ট্রি ধরতে গেছি তখন হচ্ছে কি ইন্ডিয়া ফিলিপিন্স সব ডাটা এন্ট্রি জেরে ফেলে দিচ্ছে, এই ব্যবসাটা ট্র্যাশ। তখন আমরা ডাটা এন্ট্রি ধরার চেষ্টা করতেছি আর কি। এইটা আমরা আসলে ক্যাচ আপ করে উঠতে পারতেছি না, এখনো পারতেছি না ওই ইম্প্যাক্ট গুলা। এটা আরেকটা কারণ আছে, একটা বিশাল বড় ব্লান্ডার আছে। 10-12 বছর পরে ইন্টারনেট যখন আমাদের দিল, আমাদের যখন আসলো, তখনও আমাদের যারা দায়িত্ববান ব্যক্তিবর্গ তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ ছিল। সেই গ্যাপটা হচ্ছে গিয়ে ইন্টারনেট এত টাকা দিয়ে নিছি, এটাকে আস্তে আস্তে খরচ করতে হবে। আস্তে আস্তে খরচ করা মানে কি জানেন? ধরেন ইন্টারনেট আমি এত বড় মোটা একটা পাইপ কিনছি, ব্যান্ডউইথ আমি তো পে করি পাইপের জন্য, পাইপের উইথ ব্যান্ডউইথ, এত মোটা একটা পাইপ কিনছি। আমাদের দেশের বলা হইলো, চিন্তা করা হইলো যে একবারে যদি পুরা পাইপ দিয়ে দিই, এখন তো এত দরকার নেই, এখনো তো ইন্টারনেট বেসড ব্যবসা অত বেশি ডেভেলপ করেনি, আমরা অল্প অল্প করে দিই, অল্প একটু পাইপটাকে ট্যাপটাকে বন্ধ করে চিকন করে ছাড়ি। চিকন করে ছাড়লে কি হইতো, যে কজন লোক ইউজ করতেছে তারা ইউজ করতেছে, ফাইন। পেমেন্টটা কিভাবে হচ্ছে? পেমেন্ট হচ্ছে গিয়ে এই যে এতটুকু ইন্টারনেট যারা ইউজ করতেছে তারা এত বড় পাইপের যে খরচ পুরোটা বেয়ার করতেছে। তাহলে পার এমবিপিএস এর কস্ট দেখা গেছে ইন্ডিয়ায় তখন কলকাতায় একটা ছেলে বাসায় 20 এমবিপিএস এর কানেকশন ইউজ করে, আর আমরা একটা কোম্পানিতে 200 লোকের কোম্পানিতে 2 এমবিপিএস এর কানেকশন ইউজ করি, বিকজ 2 এমবিপিএস ইজ সো এক্সপেন্সিভ। বিকজ আমরা এতটুকু ছাড়া হচ্ছে, সেটার প্রাইস রিকভার করা হচ্ছে এতটুকু। স্যার গতকালকে স্যার একটা নিউজ দেখলাম, জাপানে নাকি এখন পার সেকেন্ডে 80টার উপরে মুভি ডাউনলোড করা যাবে, মানে তারা সেই পরিমাণে এখন স্পিড প্রোভাইড করতেছে। সো যাই হোক, এটা হচ্ছে এগুলো বিভিন্ন রিজনে আসলে আমরা পিছিয়ে গেছি আনফরচুনেটলি। স্যার দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, আমরা পরে এক সময় পেলে আবার এই করব। লেটস গেট ব্যাক টু আওয়ার থিং, ক্লাস আর শেষ হবে না। আচ্ছা, ইন্টারনেট হচ্ছে লিভিং নেটওয়ার্ক, তাই না? আমরা যে কোম্পানি যেখানেই কাজ করি না কেন, এই বিজনেস গুলো এগুলো প্রত্যেকেই ইন্টারনেটের ভিতরে বসবাস করে। ইন্টারনেট হচ্ছে গিয়ে একটা লিভিং নেটওয়ার্ক এন্ড ইটস অ্যান ওপেন নেটওয়ার্ক। এটা রেস্ট্রিক্টেড নেটওয়ার্ক না, রেস্ট্রিক্টেড ইন দ্য সেন্স যে এখানে যে কেউ যে কোনো সার্ভার পর্যন্ত পৌঁছাতে পারে, ভিতরের কন্টেন্ট অ্যাক্সেস করতে পাসওয়ার্ড লাগতে পারে, বাট সার্ভার পর্যন্ত যে কেউ পৌঁছাইতে পারে, তাই না? আমরা ইন্টারনেটে যদি আমি এখন একটা মোবাইল নিয়ে ঢুকি, ল্যাপটপ নিয়ে ঢুকি, ইফ আই এম কানেক্টেড টু ইন্টারনেট, আমি গুগলের যে কোনো সার্ভার পর্যন্ত পৌঁছাতে পারবো। বাট জিমেইলের একটা অ্যাকাউন্টে ঢুকতে গেলে হয়তো আমার পাসওয়ার্ড লাগবে, বাট জিমেইল google.com এ পৌঁছাইতে বা gmail.com এ পৌঁছাইতে তো আর পাসওয়ার্ড লাগবে। দ্যাট ইজ পাবলিকলি অ্যাক্সেসেবল এই সিস্টেমগুলো, কিন্তু এটার অথেন্টিকেশন আছে বলে আমার ঢুকতে হয়তো ইয়ে লাগে, পাসওয়ার্ড লাগে। তো ইন্টারনেট ইজ অ্যান ওপেন পাবলিক নেটওয়ার্ক বলা হয়। এবার এই যে সাদা বক্সটা, যেটা সাদা চারকোনা যে রেক্টেঙ্গেল দেখছি, যেটার ভিতরে আমার ইন্টারনাল সিস্টেম গুলো আছে, এটাও তো একটা নেটওয়ার্কের ভিতরে আছে। এই নেটওয়ার্কটা যদি একটা বিল্ডিং এর ভিতরেই হয় তাহলে হয়তো ডাইরেক্টলি কেবল কানেক্টেড নেটওয়ার্ক, একদম ল্যান যেটাকে বলি আমরা, লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, সেক্ষেত্রে তো বাইরের কারো অ্যাক্সেস না দিলেও চলে, কোনো অ্যাক্সেস নাই, কোনো রিস্কও নাই, ফাইন। বাট এই যে নেটওয়ার্কটা আমি ডিফাইন করে রাখছি, একটা বাউন্ডারি দিয়ে রাখছি, এই নেটওয়ার্কটা টিপিক্যালি ইট ইজ রেস্ট্রিক্টেড, ইটস নট অ্যান ওপেন নেটওয়ার্ক ইন্টারনেটের মতো, যে যে কেউ চাইলো আর আমার এইচআর সিস্টেমের সার্ভারটা পর্যন্ত এসে পৌঁছায় গেল। হ্যাঁ, তুই আর মোবাইল টিয়া দিরা, আর মোবাইল তুন গজন। ও সরি, মিউট করে নিয়ে নি। আচ্ছা, যেটা বলছিলাম যে
আমি তো চাবো না যে আমার কোম্পানির একটা পার্টিকুলার সার্ভার যেখানে আমি এইচআর এর ডেটা রাখি, অথবা আমার কোম্পানির সার্ভার যেখানে আমি অ্যাকাউন্টস এর জিনিসপত্র রাখি, সেটা ABCD XYZ ইন্টারনেট থেকে যে কেউ এসে সার্ভার পর্যন্ত পৌঁছাক। তারপরে স্ক্রিন দেখে পাসওয়ার্ড চাচ্ছে, তার কাছে পাসওয়ার্ড নাই, সে কয়েকবার ট্রাই করে যদি পারে হ্যাক করে ঢুকলো, নাহলে নাই। এটা তো আমি ডিজায়ারেবল না। তার মানে কি আমি কি করব, আমার যে ইন্টারনাল সার্ভার এগুলোকে রেস্ট্রিক্টেড রাখবো ফ্রম দ্য অ্যাক্সেস অফ পাবলিক। এই যে রেস্ট্রিক্টেড একটা নেটওয়ার্ক রাখছে, এই রেস্ট্রিক্টেড নেটওয়ার্কটাকে আমরা বলছি ইন্ট্রানেট। ইন্ট্রানেট। এখন আমি যখন বলছি একটা বিল্ডিং এর ভিতরে আছে, তখন এটা ইজি। বাট আমার অফিস যদি, আমি যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হই, আমার যদি বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্রাঞ্চ থাকে, আমার যদি বিভিন্ন দেশে ব্রাঞ্চ থাকে, তখন তো আর আমি এটা কেবল দিয়ে কানেক্ট করতে পারবো না। তখন আমাকে এই পুরো কোম্পানির সিস্টেম গুলো তো ইন্টারনেটের থ্রু দিয়ে কানেক্ট করতে হবে। তাহলে তুমি পাবলিক নেটওয়ার্কে ওপেন হয়ে গেল। বাট সেটাকে আসলে করা হয় না, সেটাকে রেস্ট্রিক্ট করা হয় আরেকটা ডিফারেন্ট টেকনোলজি দিয়ে। পাবলিক নেটওয়ার্কের ভিতর দিয়েই আমি বাংলাদেশ থেকে ইউকে তে একটা সার্ভারে কানেক্ট করতেছি, নিজের কোম্পানির সার্ভার। আমরা ভিতরে এমপ্লয়িরা ফ্রিলি কানেক্ট করতে পারতেছি, বাট বাইরের আরেকজন লোক চাইলেই ওখানে কানেক্ট করতে পারবে না। কারণ আমাদের কানেকশনটাকে আমরা, এটাকে বলে VPN বলে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমরা ভার্চুয়ালি একটা প্রাইভেট নেটওয়ার্কের মতো তৈরি করে ফেলছি, যেইটাকে, যেহেতু এটা রেস্ট্রিক্টেড একটা নেটওয়ার্ক, এইটাকে আমরা বলতেছি ইন্ট্রানেট। ওকে, সো ইট ক্যান বি ওয়াইড, ইট ক্যান বি গ্লোবাল, বাট স্টিল রেস্ট্রিক্টেড, নট পাবলিক। তখন আমরা এটাকে বলছি ইন্ট্রানেট। ওকে, ইন্টারনেট এবং ইন্ট্রানেটের মধ্যে পার্থক্য বোঝা গেল। এইবার আমরা যখন বলতেছি যে সাপ্লায়ারকে বা কাস্টমারকে আমি কানেক্ট করতে দিচ্ছি আমার সিস্টেমে ইন্ট্রানেটের ভিতরে, কাস্টমার তো এক্সটার্নাল পিপল, সে আমার সার্ভার কেন পাবে, সে আমার ডেটা কেন অ্যাক্সেস করতে পারবে? ডিফিকাল্ট। আমি যদি ইন্টারনেটে রেস্ট্রিক্ট করে রাখি, তখন কি করা হয়, যখন বিজনেসের পারপাস থাকে, যেমন কাস্টমসকে অনেক সময় দিতে হয়, অনেক সময় যারা শিপিং করে, যারা গার্মেন্টস গুলা, ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি গুলা যারা এক্সপোর্ট করে, তারা CFS কন্টেইনার ফ্রেট স্টেশন, চিটাগাং যেগুলো আছে, ডিপো, কন্টেইনার ডিপো বলে, কন্টেইনার ডিপো গুলাতে দিতে হয়। ইসাক ডিপো আছে, ইনকো ট্রেড আছে, এরকম কতগুলো কন্টেইনার ডিপো আছে, ওদেরকে অ্যাক্সেস দিতে হয়। CNF এজেন্টকে অনেক সময় অ্যাক্সেস দিতে হয়, অনেক সময় ক্যারিয়ারকে দিতে হয়, জাহাজের কোম্পানিকে দিতে হয়, অনেক সময় বাইং হাউসকে দিতে হয়, অনেক সময় কাস্টমারকে দিতে হয়, যে বায়ার। সেই যে সাপ্লায়ার বা কাস্টমার বা এই ধরনের স্টেক হোল্ডারদেরকে যে আমার ইন্টারনেট সিস্টেমের অ্যাক্সেস দিতে হচ্ছে, তখন এটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে অ্যাক্সেসটা দেওয়া হয়, একটা সিকিউরড অ্যারেঞ্জমেন্টে, যে পার্টিকুলারলি এই কাস্টমার, পার্টিকুলারলি এই সাপ্লায়ার যাতে আমার সিস্টেমের অ্যাক্সেস পায়। তো যখন আমি ইন্টারনেটে এক্সটেন্ড করলাম, তখন আমরা এটাকে বলতেছি এক্সট্রানেট। ওইটুকুকে বলতেছি এক্সট্রানেট, যেটা এখানে লেখা আছে, বোঝা যাচ্ছে? এই যে এক্সট্রানেট, এখানে যেটা আমরা মার্ক করেছি এক্সট্রানেট, এইটা হচ্ছে তখন যখন আমি সাপ্লায়ারকে আমার ইন্টারনেট সিস্টেমের ভিতরে অ্যাক্সেসটাকে এক্সটেন্ড করলাম। We all live inside internet and this is our intranet, and when we extend our intranet to internet we call it extranet. তাহলে মোটামুটি এই কনসেপ্টটা, ই বিজনেস এনভায়রনমেন্টের কনসেপ্টটা কি মোটামুটি ক্লিয়ার? স্যার এক্সট্রানেটটা কি এরকম যে আমরা মনে করেন যে কোন ক্যারিয়ারে আমার স্পেসটা বুকিং দিলাম, সেই জন্য আমি লগ ইন করে আমার স্পেসটা কনফার্ম করলাম বা আমার গুডসটা কোন জায়গায় আছে সেটা দেখলাম, এটাই কি এক্সট্রানেট? অনেকটা। সেক্ষেত্রে ওই ক্যারিয়ার আপনাকে একটা পোর্টাল অ্যাক্সেস দিয়েছে, তাই না? জি স্যার, ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে একটা পোর্টাল, এবং তার ইন্টারনাল পাসওয়ার্ড সিস্টেমটাকে আপনি যাতে অ্যাক্সেস করতে পারেন, তার ইন্টারনাল সিস্টেমের একটা অংশ সে ইন্টারনেটে পাবলিশ করে দিয়েছে, তার মানে এক্সটেন্ড করেছে ইন্টারনেটে, সো দ্যাট ইউ ক্যান অ্যাক্সেস। That makes that scenario an extranet. জি স্যার। ওকে, এবার আসি আমাদের ইনফরমেশন সিস্টেমকে আমরা যত আলোচনা করছি, আমরা একটা পিরামিড দিয়ে আলোচনা করছিলাম, যেটা রোল অফ ইনফরমেশন সিস্টেম, তাই না? আমরা ইনফরমেশনের কি পারপাস, ইনফরমেশন সিস্টেমের কি পারপাস, এগুলো নিয়ে আগে আলোচনা করছি। ইনফরমেশন সিস্টেমকে আমরা নর্মালি দুইটা ভাগে ভাগ করতে পারি, তার ইউজেজের ক্যাটাগরি উপরে, যে তার আসলে একটা বিজনেসে বা একটা অর্গানাইজেশনে তার আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে, তার মেইন ইউজটা কি,
কিছু কিছু ইনফরমেশন সিস্টেম আছে যেগুলো হচ্ছে কি হয়তো ডে টু ডে কাজকর্ম যে কোনো একটা কিছু ম্যানেজ করার জন্য ইউজ করা হয়, খুব ইয়েতে ডিসিশন মেকিং হয় না, ওইটাকে আমরা একভাবে ক্যাটাগরাইজ করছি। আরেকটাকে ক্যাটাগরাইজ করছি হচ্ছে কি যেখানে আমি ট্রান্সফরমেশন বা ডিসিশন বা প্রোগ্রেস এটা কোনো ডেটা নিয়ে কাজ করি, সেগুলিকে আরেকটা ক্যাটাগরিতে ফেলতেছি। সো দুইটা ক্যাটাগরি আমরা দেখতেই পাচ্ছি। একটাকে বলছি হচ্ছে অপারেশন সাপোর্ট সিস্টেম, বোঝাই যাচ্ছে এখান থেকে যে সেটা বিজনেস প্রসেসের, বিজনেসের যে প্রসেস আছে, বিভিন্ন অ্যাক্টিভিটি সেট আছে, এই অ্যাক্টিভিটি সেট গুলাকে সে এক্সিকিউট করতে আমাকে হেল্প করে। যেমন আমি যদি বলি যে আমি বাইরে যাব সেলস কলে, এখন আমার একটা গাড়ি লাগবে, আমার অফিসের যে গাড়িগুলো আছে গাড়িগুলো থেকে একটা গাড়ি রিকুইজিশন দিতে হবে। সেই রিকুইজিশনটা আমি কি করতে পারি, রিকুইজিশনটা দিতে পারি একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে কি কি গাড়ি কোন কোন গাড়িটা অ্যাভেলেবল আছে, আমাদের যে 5টা গাড়ি আছে 5টা গাড়ির মধ্যে কোনটা অ্যাভেলেবল আছে কিনা দেখতে পারি, দেখলে আমি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে অ্যাডমিন একটা নোটিফিকেশন পায়, তার আগে নোটিফিকেশন পায় আমার ইমিডিয়েট সুপারভাইজার। আমার ইমিডিয়েট সুপারভাইজার যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে ওটা অ্যাডমিনে চলে যায়। অ্যাডমিন যদি ওটাকে অ্যাপ্রুভ করে যে হ্যাঁ গাড়ি আসলেই দেওয়া যাবে, তাহলে আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসলো যে হ্যাঁ আপনার গাড়ি অ্যাভেলেবল, এতটার সময় নিচে আপনি চলে আসবেন। এই যে একটা সিস্টেম, এটা কি করলাম, আমি একটা প্রসেসকে ইজি করার জন্য এই সিস্টেমটা তৈরি করলাম বা এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করলাম। এই সিস্টেমটা কিন্তু আমার বিজনেসকে ট্রান্সফর্ম করতেছে বা কোনো একটা ডিসিশন মেকিং করতেছে তা কিন্তু না, এই সিস্টেমটা ফ্যাসিলিটেট করতেছে একটা প্রসেসকে। তো এরকম বিভিন্ন রকমের প্রসেস অর্গানাইজেশন আছে, একদম কোর বিজনেসে, নন কোর বিজনেসে। এই প্রসেসগুলোকে অটোমেশনের জন্য সাধারণত আমরা এই ধরনের সিস্টেমগুলো ইউজ করি, অপারেশন সাপোর্ট সিস্টেম। অপারেশন সাপোর্ট সিস্টেমের মধ্যে নরমালি আমরা 3 ধরনের বা 3টা লেয়ারে আমরা বলতে পারি যে ইনফরমেশন সিস্টেমটা আরেকটু সাব ক্যাটাগরাইজ করা যায়। সেই সাব ক্যাটাগরি গুলো কি, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম মানে হচ্ছে কি যেখানে আমরা ট্রানজাকশনটাকে শুধু ট্রানজাকশন এন্ট্রি করি, ট্রানজাকশনটাকে এন্ট্রি করার জন্য যে সিস্টেমটা ইউজ করি। যেমন আমি ইনভয়েস করতেছি, ইনভয়েসটাকে আমি ট্রানজাকশন এন্ট্রি করতেছি। আমি বুক কিপিং করতেছি, আমি শুধু অ্যাকাউন্টিং এন্ট্রিটা দিচ্ছি, ওখান থেকে আমি রিপোর্ট নিচ্ছি না বা কোনো প্ল্যান নিচ্ছি না বা কোনো ডিসিশন সাপোর্ট দিচ্ছি না। সেই পর্যায় পর্যন্ত ওই ধরনের সিস্টেমগুলো হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ওখানে আমরা ট্রানজাকশন প্রসেস করতেছি। ওকে, দেন কাম হচ্ছে প্রসেস কন্ট্রোল সিস্টেম। প্রসেস কন্ট্রোল সিস্টেম হচ্ছে গিয়ে যেখানে আমি শর্ত সাপেক্ষে, এই যে যেমন ধরেন প্রসেস কন্ট্রোল সিস্টেমে যে আমি একটু আগে কারের রিকুইজিশনের যে সিস্টেমটা বললাম, দিস কুড বি আ প্রসেস কন্ট্রোল সিস্টেম, যে এখানে আমি প্রসেসটাকে কন্ট্রোল করতেছি। কার যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এই প্রসেসটা আমাকে, ওই সিস্টেমটা আমাকে ওই জায়গায় নোটিফিকেশন করবে যে এখন দেওয়া যাবে না, বা 3টার সময় দুপুর 3টায় দেওয়া যাবে, এখন দুপুর 12টা বাজে এখন দেওয়া যাবে না, কার বুক করা আছে। তাহলে এই যে প্রসেসটাকে, নাহলে কি করতে হইতো আমাকে, কন্ট্রোলটা না থাকলে দেখা যেত একজন বুক করে রাখছে 12:30টার সময় একটা মিটিং এ যাবে, আগে বুকিং দেওয়া আছে, আমি গাড়িটা নিয়ে এখনই বের হয়ে চলে গেলাম, তাহলে সে মিটিং এ যেতে পারলো না বা সে গাড়িটা পেলে না। তাহলে এই প্রসেসটা ফেল করতে, প্রসেসটাতে ডিসরাপশন হতো, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা সিস্টেম ইউজ করছি, এটাকে আমরা বলছি প্রসেস কন্ট্রোল সিস্টেম, এই ধরনের সিস্টেমকে। এন্ড আরেকটা হচ্ছে কি এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম। কোলাবোরেশন কি জিনিস, কোলাবোরেশন হচ্ছে কি যখন আমরা একসাথে মিলে কোনো একটা কাজ প্ল্যান করি বা এক্সিকিউট করি, একসাথে মিলে যখন কাজটা করি তখন আমরা ওটাকে বলি জয়েন্ট ভেঞ্চার, আমরা যখন বলি পার্টনারশিপ বলি। বাট কোলাবোরেশন হচ্ছে কি জয়েন্ট ভেঞ্চার বা পার্টনারশিপের চেয়ে আরেকটু লাইটার এঙ্গেজমেন্টটা, এখানে কোনো কমিটমেন্ট নাই, এখানে কোনো কমিটমেন্ট নাই, কোলাবোরেশনে কোনো কমিটমেন্ট নাই। কোলাবোরেশন হচ্ছে কি আমরা একজন আরেকজনের হাত জয়েন করে কোনো একটা কাজ করলাম, অথবা একজন আরেকজন সম্পর্কে ইনফরমেশন শেয়ার করলাম, রিসোর্স শেয়ার করলাম, এগুলোকে বলা হয় কোলাবোরেশন। আমি এই কোলাবোরেশন ওয়ার্ডটা বিজনেসে কিন্তু অনেক ইউজ হয়। কোলাবোরেশন আর পার্টনারশিপ কিন্তু এক জিনিস না। আমরা যদি পার্টনারশিপকে অনেক সময় বলি কোলাবোরেটিভ পার্টনারশিপ, which is okay, বাট কোলাবোরেশন যখন বলি, কোলাবোরেশন ইজ লাইটার। কোলাবোরেশন হচ্ছে কি আমরা এখানে ইনফরমেশন শেয়ারিং কোলাবোরেশন হতে পারে, কোনো এক্সিকিউশন নাও হতে পারে, আমার এখানে অন্য কোনো একটা একজন একজনকে গাইড করব, একজন একজনকে ওয়ার্নিং দিব, নোটিফিকেশন দিব, সেগুলো কোলাবোরেশন হতে পারে। সো এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম যখন বলি তার মানে হচ্ছে গিয়ে আমার এন্টারপ্রাইজ পুরো অর্গানাইজেশন ওয়াইড বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ফাংশন, বিভিন্ন টিম, তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কমিউনিকেশন এস্টাবলিশ করা। যেমন ইন্টারনাল ইমেইলিং ইজ এ কোলাবোরেশন টুল, এন্টারপ্রাইজ কোলাবোরেশন টুল। ইন্টারনাল যে আমরা ইমেইল করি একজন আরেকজনকে, ইন্টারনেট ইমেইল না, কোম্পানির ভিতরে যে ইমেইল গুলো করি, এটাও একটা এন্টারপ্রাইজ কোলাবোরেশনের এক্সাম্পল। দেন হচ্ছে গিয়ে ইন্ট্রানেট থাকে, অনেক সময় ইন্ট্রানেট পোর্টাল থাকে। ইন্ট্রানেট পোর্টালে আমরা
দেখা যায় যে কোনো একটা কারো একজনের প্রমোশনের নিউজ, ওইটা ইন্ট্রানেট পোর্টাল, ইন্ট্রানেট মানে ইনসাইড, ইন্ট্রানেট পোর্টালে ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হলো, কোম্পানি ওয়েবসাইট না, কোম্পানির ইন্টারনাল ওয়েবসাইটে বা নোটিশ বোর্ডের মতো, সো দ্যাট সবাই জানে যে তার রোলের একটা চেঞ্জ আসছে। এগুলো হচ্ছে সব কোলাবোরেশন, এইগুলো এই টাইপের সফটওয়্যারের মধ্যে পড়ে। দেন আরেকটা টাইপ হচ্ছে কি ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম, যেখানে ম্যানেজমেন্ট, আমি গত ক্লাসে বলছিলাম ম্যানেজমেন্ট কি, যারা ডিসিশন নেয়, যাদের ডিসিশন নেওয়ার অথরিটি আছে, যাদের ডেলিগেটেড আছে অথরিটি, তারাই হচ্ছে ম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমে আমরা সাধারণত কি করি, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সিকিউটিভ, আমি গত ক্লাসে গুলোতে অলরেডি আলোচনা করে দিচ্ছি, যেখানে প্রোগ্রাম ডিসিশন মেকিং করি কিসের থ্রু দিয়ে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে ওইটা তাহলে একটা ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। নন প্রোগ্রাম ডিসিশন মেকিং করি, যেখানে অ্যানালাইসিস করতে হয়, যেখানে এক্সট্রাকশন করতে হয়, যেখানে ডেটাগুলোকে একটা লজিকে সাজায় আমাকে পার্টিকুলার কাস্টমাইজ ডিসিশন নিতে হয়, সেটা আমরা করি কি ডিসিশন সাপোর্ট সিস্টেমে, সেটাও একটা ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম অথবা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, দুইটা নামেই এটাকে ডাকা হয়। এই সিস্টেমটা আর কিছুই না, এটা হচ্ছে কি ডিএসএস সিস্টেমই, কিন্তু যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট সাধারণত ব্যবহার করে, এবং সেইখানে ডিপার অ্যানালাইসিস না করে তারা হাই লেভেল অ্যানালাইসিস করে। তাদের ভিতরে, সিস্টেমের ভিতরে সমস্ত কিছু রিলেট করা আছে ডেটা, তারা শুধু চিন্তা করে, আচ্ছা হোয়াট ইফ আমি যদি এই প্রোডাক্টের বিক্রি মার্কেটে কমাই দিয়ে, এইটার উপরে প্রমোশনাল বাজেট কমাই দিয়ে অন্য প্রোডাক্টের উপরে প্রমোশনাল বাজেট বাড়ায় দিই, তাহলে আমার ওভারঅল প্রফিটেবিলিটি কি বাড়ে না কমে? এটা অনেক সময় টপ ম্যানেজমেন্ট দেখতে চায় বিফোর সেটিং আপ আ ভিশন, বিফোর সেটিং আপ অবজেক্টিভস অর গোলস। তখন এই এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম লাগে, যেটা আসলে একটা ডিএসএস সিস্টেম, কিন্তু এটার এরিয়া অফ ইউজেজ ইজ টপ ম্যানেজমেন্ট, এই কারণে এটাকে এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম হয়। সো এটা একটা ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এই সংক্রান্ত? ওকে, লাস্টলি, আচ্ছা, আমাদের যে কোনো, এটা একটা টপিক যেটা পরীক্ষা মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশন সিস্টেমের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যে কোনো ইনফরমেশন সিস্টেমকে ডেভেলপ করতে গেলে তার, বা ইনফরমেশন সিস্টেমের ম্যানেজমেন্ট লাইফ সাইকেলও বলতে পারি এটাকে, যে একটা ইনফরমেশন সিস্টেমের ম্যানেজমেন্ট লাইফ সাইকেল বা ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, দুই রকমের হয়। একটা হচ্ছে গিয়ে দুই রকমের সিনারিও হতে পারে। একটা সিনারিও হচ্ছে গিয়ে আমি একদম স্ক্র্যাচ থেকে র প্রোগ্রামিং করে আমি ইনফরমেশন সিস্টেম তৈরি করতেছি, দ্যাট ইজ ডেভেলপমেন্ট। আরেকটা হতে পারে যে আমি কোনো একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে, বিজনেস অ্যাপ্লিকেশন বাজারে পাওয়া যায়, সেটা কিনে আনতেছি, কিনে এনে আমার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতেছি, সেটাও ইমপ্লিমেন্টেশন আমরা সাধারণত করি। সো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা শুরু করি হচ্ছে কি ইনভেস্টিগেট ফেজ দিয়ে। ইনভেস্টিগেট ফেজটাতে আমরা সাধারণত কি করি, স্কোপিং করি। এটা আরেকটা ওয়ার্ড হচ্ছে স্কোপিং, স্কোপ করা, দ্যাট ইজ বাউন্ডারি সেট করা, যে এক্স্যাক্টলি আমি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে বা ইনফরমেশন সিস্টেমটা দিয়ে কি কাজ করব, কোন কাজটা করব, কোন কাজটা করব না, এটা দিয়ে, অর্থাৎ এইটার পারপাসটা কি, সেটাকে ডিফাইন করা ইজ ইনভেস্টিগেট। হ্যাঁ, যে আমি কোন কোন প্রসেসকে অটোমেট করব, কোন কোন ফিচার নিয়ে কাজ করব, কোন কোন জিনিস নিয়ে কাজ করব, দ্যাট ইজ ইনভেস্টিগেট। দেন কামস অ্যানালাইজ। অ্যানালাইজ হচ্ছে যখন আমি ডিসাইড করে ফেললাম যে আমি এক্স্যাক্টলি এই প্রসেস নিয়ে কাজ করব বা এই স্কোপ নিয়ে বিজনেসের সাথে কাজ করব, তখন আমি এটা ডিটেইলস, এইটার সাথে ইনভলভ যে প্রসেসগুলা, রিকোয়ারমেন্টগুলা, ডিপেন্ডেন্সিস, এই জাতীয় জিনিসগুলাকে আমরা ডকুমেন্ট করব। সমস্ত কিছু বিজনেস, এখনো আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করিনি, এখনো আমরা কোনো কিছু ডেভেলপমেন্ট শুরু করিনি, কোনো টেকনোলজি নিয়ে হাত দিইনি, শুধু আমরা রিকোয়ারমেন্টটাকে, এটাকে আমরা অনেক সময় বলতে পারি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, স্পেসিফিকেশন তৈরি করা, যে আমি এক্স্যাক্টলি কোন জিনিসটা কিভাবে, এটার ফর্মুলাটা কি হবে, এর বিজনেস রুলটা কি হবে, এর কন্ডিশন কি হবে, এর লিমিটিং ফ্যাক্টর কি হবে, এই জাতীয় জিনিসগুলোকে ডিফাইন করাটা হচ্ছে কি অ্যানালাইজ ফেজের কাজ। Once things are defined, সবকিছু যখন ডিফাইন হয়ে গেছে, then we go for design বা ডেভেলপমেন্ট। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই সময়টাতে এই অ্যাপ্লিকেশনটা বা ইনফরমেশন সিস্টেম ডেভেলপ করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, যে ওই যে ডেফিনেশন তৈরি করা হয়েছিল অ্যানালাইজের সময় সমস্ত ডিটেইল গুলো, তার উপরে বেস করে নাও উই আর ডেভেলপিং দ্য সিস্টেম। ওয়ান্স ইট ইজ ডেভেলপড, টেস্টেড, এইবার এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। ইমপ্লিমেন্ট মানে কি, অর্গানাইজেশনে আগে যেখানে ম্যানুয়ালি কাজ হতো, ওখানে এখন ট্রেনিং দিয়ে
চেঞ্জ ম্যানেজমেন্টের থ্রু দিয়ে ডেটাটাকে, আগের ডেটাকে নতুন সিস্টেমে এন্ট্রি করে দিয়ে চালু করে দিচ্ছি, এখন থেকে সিস্টেমে সব কাজ হবে, এই কাজ এখন থেকে সিস্টেমে হবে। এইটা, এই যে ফেসিংটা, এটাকে আমরা বলছি ইমপ্লিমেন্ট। এন্ড লাস্টলি, শুধু ইমপ্লিমেন্ট করে দিলেই হবে না, যে কোনো ইনফরমেশন সিস্টেমের একটা মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট আছে, যে সেটার মধ্যে যদি কোনো চেঞ্জ আনা লাগে, সেটার মধ্যে যদি কোনো এরর হয়, সেখানে যদি কোনো এনহ্যান্সমেন্ট লাগে, অনেক সময় রিয়ালাইজেশন হয় যে আমরা অ্যানালাইজ ফেজের সময় মিস করে গেছিলাম এই জিনিসটা, এরকম একটা এক্সেপশন কেস হয়, সেই এক্সেপশন কেসটা এখানে অ্যাকোমোডেট করতে হবে। সো ইনফরমেশন সিস্টেমকে মেইনটেইন করতে হয়, এটা কন্টিনিউয়াসলি আপগ্রেডেশন, এরর কারেকশন, মডিফিকেশন, এনহ্যান্সমেন্ট, টেকনোলজির সাথে আপ টু ডেট করা, এই ফেজটাকে আমরা বলি মেইনটেনেন্স ফেজ বা মেইনটেইন ফেজ। তাহলে বোঝা গেছে যে ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের এই 5টা ফেজ। স্যার এটার এক্সাম্পল কি আমাদের এই যে বর্তমান আইটি বেস পরীক্ষা, এটা হতে পারে? হ্যাঁ, আইটি বেস পরীক্ষার জন্য একটা সিস্টেম লাগতেছে, ইনফরমেশন সিস্টেম লাগতেছে, তাই না? এই ইনফরমেশন সিস্টেমটা অবশ্যই প্রথমে কেউ চিন্তা করে ইনভেস্টিগেট স্টেজে স্কোপিং করছে যে কি কি ইনক্লুড করব, কি কি ইনক্লুড করব না। এইটা করার পরে কেউ এটাকে অ্যানালাইজ করছে যে এটা করতে গেলে আসলে কিভাবে সম্ভব, টাইম ম্যানেজমেন্ট কিভাবে সম্ভব, কোশ্চেন কিভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব, রেসপন্স কিভাবে দেখা সম্ভব, সেটাকে স্কোরিং কিভাবে করা সম্ভব, এই ডিটেইল প্রসেসগুলো ওয়ার্কআউট করছে, আগে ডিজাইন করছে, সেগুলো হচ্ছে অ্যানালাইজ ফেজ। দেন ডিজাইন ফেজ হচ্ছে কি এটাকে ডেভেলপ করছে, কাউকে কন্ট্রাক্ট দিয়ে হোক বা নিজেদের প্রোগ্রামার দিয়ে হোক, এটাকে ডেভেলপ করা হয়েছে। দেন এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, এটার ম্যানুয়াল তৈরি করা হয়েছে, করে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে যে এটাতে কাজ হচ্ছে। তারপরে এটা একটা মেইনটেনেন্সের ভিতরে আছে, এর মধ্যে যদি কোনো প্রবলেম সারফেস করে, করতেই পারে, সেটা এখন মেইনটেইন করার জন্য কেউ না কেউ আছে। ওকে, ওকে, আচ্ছা। আচ্ছা, আমাদের যে কোনো ইনফরমেশন সিস্টেমের বেসিক্যালি 5 ধরনের, 5টা কম্পোনেন্ট আমরা বলি। হ্যাঁ, ইনফরমেশন সিস্টেমের কম্পোনেন্ট 5টা কম্পোনেন্ট আছে। 5টা কম্পোনেন্টের মধ্যে আমরা নর্মালি কমনলি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে সফটওয়্যারটাকেই দেখি ইনফরমেশন সিস্টেম হিসাবে, বাট সফটওয়্যারটার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড কিছু কম্পোনেন্ট আছে যেগুলি ছাড়া আমরা কোনোটাকে ইনফরমেশন সিস্টেম বলতে পারি না। ইনফরমেশন সিস্টেম ইজ অ্যান ইন্টিগ্রেশন অফ অল দিস কম্পোনেন্টস। তার মধ্যে যেমন 1 নম্বর কম্পোনেন্টই আমি বলবো হচ্ছে কি পিপল রিসোর্সেস, ইউজার। প্রথমত এখানে 2 রকমের, একটা হচ্ছে কি আইএস স্পেশালিস্ট, ইনফরমেশন সিস্টেম স্পেশালিস্ট, যারা ইনফরমেশন সিস্টেম মেইনটেইন করে, ডেভেলপ করে, তাদেরকে ছাড়া ইনফরমেশন সিস্টেম সম্ভব না। আবার যারা ইউজ করে, আলটিমেটলি ইনফরমেশন সিস্টেম সফিস্টিকেটেড একটা সফটওয়্যার তৈরি করলাম, কেউ ইউজ করলো না, ওইটা থেকে ইউটিলাইজেশন নাই, কোনো কাজ নাই। তাই পিপল ইজ দ্য ফার্স্ট রিসোর্স, সবচেয়ে এসেনশিয়াল রিসোর্স ইনফরমেশন সিস্টেমের জন্য, আইদার অ্যাজ এ ইউজার অর অ্যাজ এ আইএস স্পেশালিস্ট। It comes the software itself, কারণ সফটওয়্যারের ভিতরে সমস্ত বিজনেস লজিক, রুলস, ডেটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, আমি কি নিয়ে কাজ করব, কোন স্কোপে আমি কি বেনিফিট তৈরি করবো, এগুলো সব কোথায় থাকে, সফটওয়্যারের প্রোগ্রাম গুলাটাতে। তাহলে ইনফরমেশন সিস্টেমের একটা খুব পিভটাল পার্ট, ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য সফটওয়্যার রিসোর্সেস। দেন কামস হার্ডওয়্যার রিসোর্সেস। এই সফটওয়্যারটা তো একটা ভার্চুয়াল এন্টিটি, এটা তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা একটা লজিক্যাল এন্টিটি। এটাকে এক্সিকিউট করতে হলে, এটা থেকে আমি আউটপুট পাইতে হলে, এটাতে ইনপুট দিতে হলে আই নিড হার্ডওয়্যার। হার্ডওয়্যার কোনটা? কম্পিউটার গুলা, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে সব হার্ডওয়্যার। এটা ছাড়া তো আমি সফটওয়্যার সাথে ইন্টারাক্টই করতে পারবো না, ইউজই করতে পারবো না। সো ওগুলো হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্টস। হার্ডওয়্যারটা ইজ এন এসেনশিয়াল কম্পোনেন্ট। দেন কামস হচ্ছে নেটওয়ার্ক রিসোর্সেস। যেহেতু আগেকার যুগে হইলে হয়তো নেটওয়ার্কটাকে এই কম্পোনেন্টের মধ্যে নাও আনা হইতে পারতো, বাট এখন যেহেতু আমরা সবাই একটা কানেক্টেড ওয়ার্ল্ডে ইউজ করি, ইন্টারনেট বা ইন্ট্রানেট অথবা এক্সট্রানেট, এই যে আমরা বিজনেসে দেখলাম যে কানেক্টেড একটা ওয়ার্ল্ডে আমরা আছি। তো এই কানেক্টেড ওয়ার্ল্ডে নেটওয়ার্ক ছাড়া আলটিমেটলি সিস্টেমটা স্ট্যান্ডালোন ভাবে কোনো কাজ করতে পারবে না। আমি হয়তো সিস্টেমের ভিতরে রিসোর্স রেখেছি, বাট ইউজার তো সিস্টেম পর্যন্ত আসতে পারবে না উইদাউট দ্য নেটওয়ার্ক। তাই নেটওয়ার্ক বিকামস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইনফরমেশন সিস্টেম। নেটওয়ার্কের মধ্যে আমার কমিউনিকেশন মিডিয়া, অর্থাৎ এটা কি ফাইবার অপটিকে কানেক্ট হচ্ছে, আমরা এগুলি সেকেন্ড চ্যাপ্টারে পড়বো, হ্যাঁ সেকেন্ড সেগমেন্টে পড়বো, নাকি এটা কপার ওয়্যারে কানেক্টেড হচ্ছে, কিভাবে কানেক্টেড হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে মিডিয়া। নেটওয়ার্ক সাপোর্ট, এর মধ্যে ইকুইপমেন্ট এবং নেটওয়ার্কের যে সাপোর্ট, টোটাল যে মেইনটেনেন্স, এইটাও এটার কম্পোনেন্ট, নেটওয়ার্ক রিসোর্স। এন্ড লাস্টলি ডেটা রিসোর্স। আমরা সফটওয়্যার দিয়ে যত রকমের ট্রানজাকশন করতেছি, ডেটা এন্ট্রি করতেছি অথবা প্রসেস করতেছি, সেগুলোর আউটপুট গুলো একটা তো হচ্ছে ডাইরেক্টলি আমি ডিসিশনের জন্য ইনফরমেশন দেখতে পাচ্ছি,
কিন্তু আউটপুট গুলো স্টোরও করা থাকে। আমরা যখন অ্যাকাউন্টিং ট্রানজাকশন করি, আমি হয়তো ব্যালেন্স শিট দেখতেছি, আমি স্টেটমেন্ট দেখতেছি, রিপোর্ট আউটপুটটা আমি দেখতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম ট্রানজাকশন গুলোকে আমরা স্টোর করতেছি না, এগুলো স্টোর করতেছি। বাট স্টোরটারও একটা স্টোর করার একটা পার্টিকুলার ডিসিপ্লিন মেনটেন করতে হয়, সো দ্যাট যখন আমার প্রয়োজন আমি ডেটাটা যাতে সহজে এক্সট্রাক্ট করতে পারি, আবার ডেটাটা যাতে আমি পুল করে নিয়ে আসতে পারি আমার ইউজের জন্য। সেই জন্য আমরা একটা স্পেশাল কাইন্ড অফ সফটওয়্যার ইউজ করি, যেটাকে আমরা বলি ডেটাবেস সফটওয়্যার। এবং ডেটাবেস সফটওয়্যারের ভিতরে আমরা এই ডেটাগুলোকে রাখি, আর ডেটা ইজ রিসোর্স, কারণ এই ডেটার উপরে বেস করি পরবর্তীতে ইনফরমেশন সিস্টেমটা কাজ করবে এবং ডিসিশনে আমাদের সাপোর্ট দিবে এবং অন্যান্য প্রসেস কন্ট্রোল করবে, তাই না? সো এই পাঁচটা হচ্ছে গিয়ে আর দ্য মেইন কম্পোনেন্টস অফ ইনফরমেশন সিস্টেম। এবং এই ইনফরমেশন সিস্টেম গুলাকে আমরা বিভিন্ন লজিক, বিভিন্ন রিসোর্স দিয়ে কন্ট্রোল করি। আমরা ইনপুট অফ ডেটা রিসোর্সেস কন্ট্রোল করি, সেটা কিভাবে প্রসেস হবে সেটা করি, কিভাবে আউটপুট পাওয়া যাবে সেটা করি। এই তিনটা কাজের মধ্যেই এই পাঁচটা রিসোর্সই আসলে ইনভলভ। এইটা হচ্ছে অ্যাজ এ হোল when we describe information system components আমরা আসলে এইভাবে ডিসক্রাইব করব। ওকে, বইয়ের মধ্যে আছে এই জিনিসটা, সাজেস্টেড অ্যান্সারের মধ্যে আছে। এইটাকে আমরা প্যারা প্যারা করে ডিসক্রাইব করি, হয়তো ডায়াগ্রাম দিয়ে করি না, বাট ডায়াগ্রামটা মনে রাখার জন্য সুবিধা, বোঝার জন্য সুবিধা। ক্লিয়ার এটা? ইয়েস স্যার। স্যার ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে স্লাইডগুলো কি সবাই মিলে সবাই মিলে দিয়ে দিবেন নাকি? আমি যে সরকার সাহেব যে মেইলে আপনাদেরকে লিংক পাঠাইছেন আমি দিতে, জি জি, ওটা সবাই পাঠাবেন। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু গিভ। জি, আমরা সবাই পাবো, পাঠাবেন। ওইটাতে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে সরকার জি সাহেব। জি 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 স্যার। ওকে, গ্রেট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।